চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়, যে ঘটনাটি আমরা শুনবো আমাদের এখানে আফনান ভাই আছেন তার মুখ থেকে। তো চলে যাচ্ছি আমাদের আজকের ভূত এফএম-এর প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম লিসেনার্স, আফনান বলছি। আজকে আমারও মন খারাপ রাসেল ভাই, যে লাকি আখন্দের মতো একজন লিজেন্ডারি শিল্পী আমাদের থেকে চলে গেছেন। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং ওনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আজকে আমি আমার প্রথম স্টোরিটা বলতে চাচ্ছি। আসলে আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, এটা একজন ট্রেন চালক, মানে ট্রেন ড্রাইভার। এই পেশাটাই খুব অদ্ভুত, তাই না? মানে এবং এই ধরনের যারা ট্রেন চালান তাদের সাথে আমাদের কথা, দেখা, যোগাযোগ সবকিছুই অনেক কম হয়। তো আমি আপনার দুটো ঘটনা আছে, এই জন্য আমি আপনাকে তখন বলিনি, এখন বললাম যে এই জন্য আমি এই ঘটনাটা আগে বলতে বললাম। একটু ডিফারেন্ট টাইপের একটা মানুষের কাছ থেকে এই ঘটনাটা পাওয়া। জি, তো উনি 1978 সালে প্রথম রেলওয়েতে সরকারি মানে চাকরিতে যোগ দেন রেলের ড্রাইভার হিসাবে। তো উনি প্রথম ওনার জবটাই ছিল যে ঢাকা থেকে খুলনাগামী যে ট্রেনটা ছিল, উনি ঢাকা থেকে খুলনায় ট্রেনটা চালিয়ে আসতেন আর কি। তো উনি বিবাহ করেন 1981 সালে, আমাকে যেভাবে বলেছেন আর কি। উনি 81 সালে বিবাহ করেন, 83 সালের দিকে ওনার একটা ছেলে সন্তান হন এবং 2.5 বছর বয়সে ওনার ছেলে সন্তানটা মারা যান নিউমোনিয়া আক্রান্ত হয়ে। তো এটা মারা যাওয়ার পর উনি খুবই মানে স্বাভাবিকভাবেই প্রথম সন্তান মারা গেছে, উনি খুবই শোক পান আর কি। তো উনি এর মধ্যেই মানে মারা যাওয়ার পরেই ওনার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে, যেটা আজকে আমাদের যে ঘটনাটা। তো উনি মারা যাওয়ার প্রথম 3-4 মাস বেশ স্বাভাবিক ছিলেন, কোনো সমস্যা হয়নি। 3-4 মাস পর থেকে উনি রাত্রে স্বপ্ন দেখতে থাকেন ওনার এই সন্তানকে। স্বপ্নে দেখছেন যে ওনার সন্তান ওনার সাথে খেলাধুলা করছে, গল্প করছে, কথা বলছে, এরকম উনি স্বপ্ন দেখতে থাকেন। তো একদিন হঠাৎ উনি স্বপ্নে দেখেন ওনার সন্তান খেলতে খেলতে হঠাৎ ওনার গলা মানে চেপে ধরেছে। আচ্ছা। তো চেপে ধরার সাথে সাথে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে উনি খুব পানি তেষ্টা অনুভব করেন। তো উনি ওনার স্ত্রীর পাশেই শুয়েছিলেন, ঘর অন্ধকার ছিল। তো উনি ডিম লাইটের যে আলো ছিল ওখানে পাশে পানি জগ রাখা ছিল, উনি সেখানে গিয়ে 1 গ্লাস পানি পান করে। পানি পান করে যখনই আবার শুতে যাবেন বিছানায়, তখন দেখেন ওনার ওই সন্তানটা ঠিক বিছানার মাঝখানে বসে আছে এবং বসে 2 হাত সামনের দিকে এগিয়ে দিয়েছে, বাবা আমাকে কোলে নাও বলছে। তখন ওনার না ওই সময় আর কোনো সেন্স কাজ করছিল না যে ওনার সন্তান যে মারা গেছে। হঠাৎ করে ওনার ওই সন্তানকে দেখে ওনার সেন্স কাজ করছিল না। তো ওনার সন্তানকে উনি কোলে নিয়েছে। কোলে নেওয়ার পরে ওই সন্তান বলছে, বাবা আমাকে ছাদে নিয়ে চলো, আমি ছাদে যাব, তোমার সাথে খেলবো। আসলে তখন যে এত রাত হয়েছে ওইটাও উনি ভুলে গেছেন। উনি ওনার সন্তানকে নিয়ে ছাদে চলে গেছেন, ছাদে গিয়ে খেলাধুলা করেছেন। আবার একটা সময় ছেলে বলেছে যে বাবা চলো এখন ঘুমাবো। উনি আবার ওই সন্তানকে নিয়ে এসে শুয়ে পড়েছেন। কিন্তু সকাল যখন হয়েছে, এই যে রাত্রে এত ঘটনা যে ঘটেছে উনি একদম বেমালুম ভুলে গিয়েছিলেন এবং উনি পরে কিভাবে মনে করেছেন সেটাও আমরা বলবো গল্পের পর্যায়ে এসে। উনি সকালে সেটা বেমালুম ভুলে যান, কিছুতেই মনে করতে পারেন না রাতে কি ঘটনা ঘটেছে। এরকম প্রায় প্রতি রাতেই ঘটতে থাকে, কিন্তু উনি সকালে ভুলে যান সেটা। ওনার স্ত্রী এটা বেশ কিছুদিন যাবৎ ফলো করেছেন যে উনি রাত্রেবেলা উঠে কোথাও যেন চলে যান এবং আবার বেশ আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার ফিরে আসেন। তখন স্ত্রী ওনাকে জিজ্ঞেস করছে, তুমি রাত্রেবেলা কোথায় যাও? তখন উনি বলে, কই রাত্রে তো আমি কোথাও যাই না। তখন বলছেন, না তুমি যাও, এরকম ঝগড়াঝাটি হয়েছে, কোথায় যাও? তখন উনি সেটা অস্বীকার করেন। তার স্ত্রীর মনে খুব সন্দেহ হয়েছে, ঘটনা কি, সে রাত্রে কোথায় যায় এবং আমাকে বলে না। একদিন স্ত্রী মানে ঘুমিয়েছিল যখন, তো উনি ওই একই ঘটনা কিন্তু ওই যে ওনার সন্তানকে দেখেছে, সন্তানকে নিয়ে উনি বাইরে যাবেন, দেখে যে পাশে ঘুমিয়ে আছে তার সন্তান, ওই সন্তানকে উঠে নিয়ে বাইরে যাবেন। ওনার স্ত্রী এটা ফলো করেছে, কিন্তু দেখেছে তার সাথে কেউ নাই, দেখেছে ওনার স্বামী কোথায় যেন বাইরে যাচ্ছেন। আচ্ছা। উনি কিছুক্ষণ পরে ওনার পিছু নেন আর কি, পিছু নিয়ে দেখে যে উনি ছাদে চলে যাচ্ছেন, বাড়ির ছাদে। তো ছাদে গিয়েছেন, তো উনি যখন পরে গিয়েছেন সাথে সাথে উনি যেই ঘটনাটি দেখেছেন এটা আসলে ওনার স্ত্রীও দেখার জন্য আসলে প্রস্তুত ছিলেন না। দেখে ওনার স্বামী ওনার ওই ছোট সন্তান, যে 2.5 বছরের সন্তান যে মারা গেছে, সেই সন্তানকে নিয়ে খেলাধুলা করছে ছাদের উপরে। উনি ওই জিনিসটা দেখার সাথে সাথে চিৎকার দেন। চিৎকার দেওয়ার সাথে সাথে ওনার স্বামীর মানে হুশ ফিরে আসে। তখন হুশ ফিরে আসে, বলে যে কি ব্যাপার, আমি ছাদে কেন? ওনার স্বামী তখন বলছে, আমি ছাদে কেন? তখন স্ত্রী বলে যে এই যে তুমি এতক্ষণ আমাদের ওই বাবুর সাথে খেলছিলা। বলে, কই, আমি কোথায় খেলছিলাম?
আমি ছাদে কেন, উনি কিছুতেই সেটা মনে করি। পরে যখন বলেছে এতদিন যে ঘটনাগুলো ঘটেছে, তখন ওনার মনে আসছে যে হ্যাঁ আসলে আমি এরকম স্বপ্ন দেখতাম, জি। আমি প্রতি রাত্রে দেখতাম আমার সন্তান আমার পাশে ঘুমিয়ে আছে, সে আমাকে বলে যে চলো বাবা ছাদে দিয়ে খেলাধুলা করব। তখন ওনার এই সব ঘটনা তখন ওনার মনে, তখন উনি বলেন যে আমার সাথে এই ঘটনা ঘটেছে। জি। তো যাই হোক, ওনার স্ত্রীও খুব ভয় পান এবং তারপরে ওনারা বেশ পাশের এক মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে একটু ঝাড়ফুঁক নিয়ে আসেন, পানি পড়া নিয়ে আসেন, যাতে করে পরবর্তীতে ঘটনা না ঘটে। কিন্তু রাসেল ভাই এরপরে ওনার সাথে আরো সাংঘাতিক ঘটনা ঘটা শুরু করে। যারা বেসিক্যালি ঈশ্বরদী থেকে হার্ডিন্স ব্রিজ পার হয়েছেন, লিসেনারদের মধ্যে যারা, তারা জানেন ঈশ্বরদী থেকে হার্ডিন্স ব্রিজ পার হওয়ার সময়, ঈশ্বরদী পার হওয়ার পরপরই হার্ডিন্স ব্রিজ তো মাটি থেকে অনেক উঁচু, ওই উঁচু করার জন্য তো মাটি ফেলে ফেলে ওই মাটি থেকে অনেক উঁচু করতে হয় রাস্তাটা। এবং হার্ডিন্স ব্রিজ ওঠার জন্য যে রেল লাইনের পথটা, এটা কিন্তু মাটি থেকে অনেক উঁচু। যারা জানেন ওইদিকে গিয়েছেন তারা দেখেছেন। উনি ঈশ্বরদী থেকে যখন ট্রেন নিয়ে হার্ডিন্স ব্রিজের দিকে আসছিলেন, তখন হার্ডিন্স ব্রিজ থেকে মানে হয়তো 1-1.5 কিলোমিটার আগে হঠাৎ উনি দেখছেন রেল লাইনের মাঝখানে ওনার ওই সন্তানটা দাঁড়িয়ে আছে, এবং ওনার ওই সন্তানটার মাথাটা না অস্বাভাবিক রকমের বড়, মানে অনেক বড় মাথা, এরকম মাথা হওয়ার কথা নাই, অনেক বড় মাথা। তো এটা দেখে উনি ওনার পাশের ড্রাইভারকে বলেন, ভাই দেখেন তো, আমরা জানি রেলে কিন্তু 2 জন ড্রাইভার থাকে, তো পাশের ড্রাইভারকে বলেন, ভাই দেখেন তো সামনে আপনি কিছু দেখতে পাচ্ছেন? উনি বললেন, না আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তখন বলে যে, ভাই সামনে আমি একজন মানুষ দেখতে পাচ্ছি, ট্রেনের গতি তো কম, আমি কি থামাবো? বলে, না এখানে কোনো মতেই থামানো যাবে না, একে তো এখানে ডাকাতের ভয় আছে, দ্বিতীয় কথা এই মুহূর্তে হঠাৎ করে গাড়ি থামালে একটা বগি যদি ওখানে লাইনচ্যুত হয়, তাহলে একটা বগি যদি কাত হয়ে যদি এক পাশে পড়ে যায়, ট্রেনের প্রত্যেকটা বগিটা একটার সাথে একটা লাগানো থাকে, তাহলে ট্রেনটা কিন্তু অনেক নিচে গিয়ে পড়বে এবং পৃথিবীর ইতিহাসে একটা স্মরণকালের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটবে আর কি। উনি থামাতে চেয়েছিলেন, কিন্তু ওই পাশের ড্রাইভার থামাতে দেননি। কেন উনি থামাতে চেয়েছেন এই কারণে, হয়তো আমার সন্তান, ওই যে ওই ওনার একটা আবেগ কাজ করছিল, হয়তো আমার সন্তান, কেন ওই সময় ওনার সেন্স কাজ করছিল না আর কি। তো উনি ট্রেনটা থামান নাই, থামাতে দেন নাই পাশের ড্রাইভার, ট্রেনের গতিতে চলে গেছে। উনি ভেড়ামারা স্টেশনে যাওয়ার পরে ওখানকার যে স্টেশন মাস্টার ছিলেন, তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে ওনাকে বলেছেন যে আপনি একটু ঈশ্বরদী এবং পাকশি স্টেশনে একটু খবর নিয়ে দেখেন এই 2 জায়গার মাঝখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, এবং এই রিপোর্টটা পোড়াদা স্টেশনে পাঠিয়ে দেন। আমি পোড়াদা ট্রেন নিয়ে গেলে আমি ওখান থেকে রিপোর্টটা নিব। এবং উনি যখন পোড়াদা স্টেশনে যান, পোড়াদা স্টেশন মাস্টারের কাছ থেকে খবরটা নিতে যান, এবং পোড়াদা স্টেশন মাস্টার বলে যে না, আজকে এবং এই রাত্রেবেলা কিছুক্ষণের মধ্যে এখানে এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। ওখানে পুলিশরা গিয়েছিল, স্টেশন মাস্টার নিজে গিয়েছিলেন এইটুকু জায়গার মধ্যে, এখানে কোনো ধরনের কোনো দুর্ঘটনার আলামত নাই, এবং এত রাত্রে ওইখানে মানে বাচ্চা আসার তো প্রশ্নই আসে না, এরকম বলেছে। তো যাই হোক, বলছে আপনি হয়তো চোখে ভুল দেখেছেন, এটা এখানেই শেষ করে দেন, এটা নিয়ে আর মানে কথাবার্তা বাড়ানোর দরকার নেই, কারণ এতে করে ওনার ক্যারিয়ারে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। উনি এই বিষয়টা আর চেপে যান, আর কোনো কথা বলেন নাই। তো রাসেল ভাই, উনি যখনই মানে ঢাকা থেকে এই রাত্রে খুলনার ট্রেনটা চালিয়ে আসতেন, ওই সেম জায়গায় ওনার ওই সন্তানটাকে দেখতে পেতেন। মাই গড। এবং ওই যে বিশাল বড় মাথা, মানে স্বাভাবিক নয় কিন্তু, মানে অনেক বড় মাথা, না বুঝতে পারছি। তো এরকম দেখতে পেতেন। উনি একদিন স্বপ্নে দেখলেন ওনার ওই সন্তানটা, ওই সময় উনি আগে যে সন্তানকে দেখতেন স্বপ্নের ভিতরে কোলে নিয়ে খেলা করছেন, তো এইবার ওই সন্তানকে ওই মাথাটা বড় অবস্থায় দেখতে পেলেন। খুব রাগেশ্বরে ওই সন্তানটা বলছে যে বাবা, তুমি আমার উপর দিয়ে ট্রেনটা চালিয়ে দিতে পারলে, তো তুমি তো আমাকে আর ভালোবাসো না, আমার ভালোবাসা ভাগাভাগি হয়ে যাবে এমন কাজও আমি হতে দেব না, সুতরাং আমি আমার কোনো ভাই বোন হতে দেব না। সে স্বপ্নের মধ্যে এটা বলে। ওই তখন কিন্তু ওনার স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এই 7 মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় ওনার স্ত্রী এই স্বপ্ন দেখার পরে উনি স্ত্রীকে এই বিষয়ে আর কিছু বলেন নাই। উনি হয়তো বা স্ত্রী এই অবস্থায় ভয় পেতে পারেন, সমস্যা হতে পারে, যেন উনি কিছু বলেন নাই আর কি। কিন্তু ওনার স্ত্রী বেশ কয়েকদিন যাবত ওনাকে বলছেন যে ওনার মানে শরীরের মধ্যে অস্বাভাবিক রকমের একটা অনুভূতি হচ্ছে এবং প্রচন্ড পেটে ব্যথা হয় এবং মনে হচ্ছে তার পেটটা অস্বাভাবিক রকমের ফুলে যাচ্ছে, এটা হওয়ার কথা নয়। এবং এই ঘটনা ঘটার 3 থেকে 4 দিনের মাথায় মানে উনি খুবই পেটে পেইন ফিল করেন। হসপিটালে নিয়ে যাওয়ার পরে তখন ডাক্তার বলেন যে আপনার সন্তান পেটের মধ্যে মারা গেছে, দ্রুত এটা সিজার করে এটা অপসারণ বের করে ফেলতে হবে, নাহলে আপনার জীবন হুমকির মুখে পড়ে যেতে পারে। তো রাসেল ভাই, যখন ওই সন্তানকে অপারেশন করে বের করা হয়েছে, অদ্ভুত ব্যাপার, ওই সন্তানের মাথাটা না অস্বাভাবিক রকমের বড় ছিল, যেটা উনি ওই যে রেল লাইনে, হ্যাঁ ওনার ওই সন্তানের মাথাটা বড় ছিল। এবং ওনার স্ত্রী যে হঠাৎ করে পেট ফুলে যাচ্ছিল এবং পরে মারাত্মক পেইন হয়, মানে এইটার কারণে হয়েছে ওনার ওই সন্তানের মাথাটা অস্বাভাবিক রকমের বড় হয়ে গিয়েছিল। আচ্ছা, তো যাই হোক ওনার সন্তান মারা যান ওটা পেটের মধ্যেই। এবং এরপরে
ওনার একাধিক সন্তান কিন্তু ঠিক এই 6 থেকে 7 মাস যখন অন্তঃসত্ত্বা উনি থাকেন এই সময়ের মধ্যেই মারা যান, এবং প্রত্যেকটা মানে সন্তানের একের পর এক তার সাথে দুর্ঘটনা ঘটতে থাকে এরকম। একের পর একটা, এবং একটা পর্যায়ে উনি আর মানে সন্তান ধারণ করার যোগ্যতাই হারায় ফেলেন। আচ্ছা, তো ও স্বপ্নে যা বলেছিলেন তার আগের সন্তান, সেটাই আলটিমেটলি হলো। হ্যাঁ, সেটাই আলটিমেটলি হয়েছে। তো এখন এদিকে কিন্তু উনি যখন ওই যে প্রতিনিয়ত ওই পাকশির ওই রুটটাতে উনি যখন এই ধরনের প্রবলেম ফেস করছিলেন, তখন উনি ট্রান্সফার হয়ে ঢাকা সিলেট রুটে চলে আসেন। ঢাকা সিলেট রুটে উনি ট্রেন চালাবেন। তো এর ভিতরে মানে যে ঘটনাটা ঘটে এটা ছিল সবচেয়ে মারাত্মক ঘটনা। ঢাকা সিলেট রুটের লিসেনাররা যারা গিয়েছেন তারা জানেন যে ঠিক শ্রীমঙ্গলের কাছাকাছি আসার পরে ট্রেনটা যেদিক দিয়ে যায় দুই পাশে কিন্তু মানে জঙ্গল এলাকা। হ্যাঁ, এবং একটা দীর্ঘ সময় কিন্তু জঙ্গলের মধ্যে যান, তারপর দুই পাশে মানে চা বাগানও আছে, যদিও সেটা খুবই সুন্দর একটা জায়গা, কিন্তু রাতের বেলা জায়গাটা মানে দিনের বেলা যতটা না সুন্দর, রাতে কিন্তু ঠিক ততটাই ভয়ঙ্কর। তো উনি একদিন সিলেটে যখন রাতের বেলা ওই দিক দিয়ে আসছিলেন ট্রেন নিয়ে, হঠাৎ উনি তখন দেখছিলেন যে ওনার ওই যে সন্তানটা, প্রথম সন্তানটা, এরকম একাধিক 10-12 জন সন্তান রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে, এবং উনি এটা দেখে খুবই ভয় পান যে এখানে মানে আমার এই প্রবলেমটা শুরু হয়েছে। মনে করছে হয়তো বা ওই পাখি রুটি ছিল, এখানে হবে না, কিন্তু এখানে ওই প্রবলেমটা শুরু হয়। এবং উনি ট্রেনটা থামান নাই, ট্রেনটা যথারীতি ট্রেন চলছে ট্রেনের গতিতে, উনি হঠাৎ করে ফিল করলেন এই 7-8 জন এই ছোট ছোট বাচ্চা এবং অনেক বড় মাথার আকৃতির, এবং সবাই একই রকম চেহারা, প্রত্যেকের চেহারা ওনার সন্তানের মতো, এবং এই 7-8 জনই ট্রেনের মধ্যে ঢুকে পড়েছে, ইঞ্জিনের মধ্যে। আচ্ছা, ঢুকে ওনার সাথে ধস্তাধস্তি শুরু করেছে, এবং ওরা প্রত্যেকেই ট্রেনটার হুইলটা টান দিয়ে এটা থামানোর চেষ্টা করছে। ওনার সাথে যে মানে কো ড্রাইভার ছিল সে আবার একটু ক্লান্ত ছিল, ওনাকে বলেছিল ভাই আমি একটু ঘুমাবো, আমাকে একটু পরে ডেকে দিয়েন, কারণ ট্রেনের 2 জন ড্রাইভার থাকে, আমরা জানি যে একজন চালান বেসিক্যালি, আরেকজন সাথে থাকেন মানে সহযোগী হিসাবে। তো উনি বারবার চেষ্টা করছেন, চিৎকার করছিলেন তাকে, কিন্তু ওনার ঘুম কিছুতেই ভাঙছে না। আর ওই যে ছোট ছোট যেই বাচ্চারূপী যেই জিনিসগুলো ওখানে এসেছিল, ওরা বারবার ট্রেনটা থামানোর চেষ্টা করছিল, এবং উনি খুব ধস্তাধস্তি শুরু করেছে কোনো মতে যে ট্রেনটা থামাতে না পারে। ওই একটা ডেঞ্জারাস একটা জায়গায় রাতের বেলা, ওখানে কিন্তু ডাকাতের ভয় আছে এমনিতেও। তো উনি অনেক চেষ্টা করছেন থামাতে না পারে, কিন্তু এরকম ধস্তাধস্তির একটা পর্যায়ে কেন জানি ওনার পাশের ড্রাইভারের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে উনি দেখেন উনি কিসের সাথে, শূন্যের সাথে ধস্তাধস্তি শুরু করেছেন। তো উনি বলেন ভাই কি করেন, আপনি তো ট্রেনের মানে দরজা দিয়ে পড়ে যাবেন বাইরে। উনি তাড়াতাড়ি মানে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, তাড়াতাড়ি যে ওনাকে ধরে ফেলেছেন। এবং তখন আবার ওনার হুঁশ হয়েছে, দেখে যে না আশেপাশে এখন আর কেউ নেই, তখন আর কেউ ছিল না। তখন উনি বেশ মাসখানেকের তখন ছুটি নেন, ছুটি নিয়ে দীর্ঘদিন উনি মানে ট্রিটমেন্ট করেন যে হয়তো ওনার সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হয়েছে কিনা। বাট ডাক্তার বলছেন না আপনার কোনো সাইকোলজিক্যাল প্রবলেম নাই, আমি এটাই ভাবছিলাম যে সাইকোলজিক্যাল কোনো প্রবলেম, কোনো সিজোফ্রেনিয়ার প্রবলেম নাই, হ্যালুসিনেশনও হয় নাই, এরকম তারা কোনো কিছু বলতে পারেন নাই আর কি। তো যাই রাসেল ভাই, ওনার স্ত্রী কিন্তু স্থায়ীভাবে মানে সন্তান ধারণ অনুপযোগী, ডাক্তার বলে দিয়েছেন আপনি আর কখনো সন্তান ধারণ করতে পারবেন না। তো ওনার এই বিষয় নিয়ে ওনার মনে খুবই কষ্ট ছিল। তো উনি ওনার বাড়ির পাশে একদিন এক রিকশালার সাথে তার পরিচয় হয়। রিকশালা একটু ধার্মিক ছিলেন আর কি, হুজুর গোছের একজন ছিলেন। তো রিকশালা একদিন ওনাকে বলছেন ভাই আপনার সবসময় দেখি মন টন খারাপ, তো কি আমাকে বলা যায়? তা উনি বলছেন যে আসলে আমার তো আসলে সন্তান হয় না, এরকম ঘটনা ছিল। তখন রিকশালা বলেন যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা সমাধান দিতে পারি। তো সমাধানে যদি আপনার সন্তান হয় তো অনুরোধ যে আপনি আমার কথা কাউকে বলবেন না। তো উনি বলেন আচ্ছা ঠিক আছে বলবো না। তখন উনি একটা পানি পড়া দেন, যে আপনি এবং আপনার স্ত্রী টানা 3 মাস এটা খাবেন এবং পরে কি হয় আমাকে জানাবেন। তো 3 মাস পরে সত্যি অদ্ভুত ব্যাপার, আল্লাহর কি ইচ্ছা, উনি ওই রিকশালাকে বলেন যে হ্যাঁ আমার স্ত্রী মানে সন্তান সম্ভব। এবং ডাক্তার আগে তাকে দিয়েছিল তারা মানে বলেছে যে অসম্ভব ব্যাপার, এটা হতেই পারে না, হ্যাঁ যে উনি সন্তান সম্ভব হবেন। তো যাই হোক, সবাই আশ্চর্য হয়ে গেছে, কারণ ওনার একটা মেজর অপারেশন হয়েছিল যার কারণে ওনার কোনো সম্ভাবনা ছিল না, এটা একটা মিরাকল আর কি। তো ওনার যখন সন্তান যখন 3 মাস হয়ে গেল, তখন ওই সুসংবাদটা যখন রিকশালাকে দিলেন, বললেন ঠিক আছে এখন আপনি টানা 10 মাস এই আমি আবার পানি পরে দিচ্ছি, পানি শেষ হয়ে গেলে মিশিয়ে খাবেন, এভাবে স্বামী স্ত্রী খেতে থাকবেন 10 মাস সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত। কিন্তু শর্ত একটাই যে আপনি কাউকে বলবেন না যে আপনি আমার কাছ থেকে ট্রিটমেন্টটা নিয়েছেন। কিন্তু সমস্যা হলো উনি যখনই ওনার এই সন্তান হয়ে, আত্মীয় স্বজনদের প্রচন্ড প্রেশার ছিল যে তুমি কোন ডাক্তারের কাছে গিয়েছিলে, কার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছে আমাকে বলো, আমরাও যাবো, এরকম মানে ওনার উপর খুব প্রেশার ছিল। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এরকম প্রেশারে একদিন বলেই দিয়েছিল যে আমি না ওই রিকশালার কাছ থেকে এই ট্রিটমেন্টটা নিয়েছি। তো স্বাভাবিকভাবেই লোকজন, ওনার পরিচিত আত্মীয় স্বজনরা ওনার কাছ থেকে সহযোগিতা নেওয়ার জন্য গিয়েছিলেন। রাসেল ভাই যাওয়ার পরে দেখা গেছে যে ওই যে রিকশালা যে বাড়িতে থাকতেন
তো যখনই গিয়েছে বলছে এই রিক্সাওয়ালা তো মাত্র কয়েকদিন আগে ওনার রিক্সাটা বিক্রি করে দিয়ে স্ত্রী সন্তান নিয়ে কোথায় যে চলে গেছে কেউ জানে না। রাসেল ভাই আমাকে যিনি বলেছেন ওনার নাম ইয়াহিয়া আর কি, ডাকনাম ইয়াহিয়া, কিন্তু অফিসিয়াল নাম ওনার ইয়াহিয়া না। উনি যদি রিটায়ার করেছেন সঙ্গত কারণ ওনার অফিসিয়াল নামটা বলা যাবে না। তো উনি কিন্তু এখনো ওই রিক্সাওয়ালাকে খোঁজেন যে এই লোকটা কোথায় আছে। বাচ্চা কি হয়েছিল পরে? হ্যাঁ রাসেল ভাই এটা বলি, ওনার কিন্তু এরপরে তিনটা সন্তান হয়েছে। আচ্ছা। এবং ওনার যে প্রথম সন্তান সেটা ছেলে সন্তান। উনি রিক্সাওয়ালা আবার শর্ত দিয়েছিল আপনার যে কটা সন্তান হবে তাকে প্রথমে মাদ্রাসায় কোরআনের শিক্ষা শিক্ষিত করবেন, তারপর আপনি জেনারেল লাইনে পড়াবেন। ওনার প্রথম সন্তান কোরআনে হাফেজ হয়েছিল। ওনার প্রথম সন্তান বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ার এবং উনি বর্তমানে বিদেশে আছেন, কানাডাতে আছেন ওনার প্রথম সন্তান, এবং খুব ভালো একটা পজিশনে আছে। ওনার দ্বিতীয় সন্তান কন্যা সন্তান, সে ঢাকা ইউনিভার্সিটির বর্তমানে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে পড়ে, এবং সে সন্তানও কিন্তু ওই মেয়ে যে সেও কিন্তু সাধারণ মেয়েদের মতো না, খুবই পর্দানসীন মেয়ে, এবং সে কোরআনে হাফেজা। এবং ওনার সর্বশেষ যে ছোট একটা সন্তান আছে, সে সন্তান বর্তমানে এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে আর কি। তো আমাকে এই গল্পটা বলেছেন যে এইভাবে ওনার জীবনে প্রথম সন্তান হারানোর পরে এই যে ভয়ঙ্কর যে অভিজ্ঞতা, আমরা কিন্তু শান্তনু রাসেল ভাই এই পর্যন্ত আমার লাইফে আজকে প্রথম আমি একজন ট্রেন ড্রাইভারের গল্প নিয়ে আসতে সক্ষম। আমরা এটা শুনেছি, বাট এটা খুবই রেয়ারলি পাওয়া যায়। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক 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 ধন্যবাদ। সবাই শুরুতেই আমি ডক্টর আলিফকে একটা ঘটনা মানে বলতে অনুরোধ করব, বিকজ আলিফের ঘটনার মানে মিস নাই আর কি। সো আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে একটা ঘটনা শুনে আসবো। আসসালামু আলাইকুম শ্রোতাবৃন্দ, আজকাল লিসেনার্স বললাম না রাসেল ভাই। হ্যাঁ একদম শুভ নববর্ষ সবাইকে। আসলে রাসেল ভাই যে ঘটনা নিয়েছি সেটা কি ভূতের ঘটনা বলবো না ভয়ের ঘটনা বলবো নাকি হৃদয়ের ঘটনা বলবো আমি জানি না। আমি মনে হচ্ছে যে আসলে ভূত বা ভয় বা পেতনি বা এইসব জিনিসগুলো থেকে আলাদা করে যদি ঘটনাটাকে দেখা হয় তাহলে একটু হার্ট টাচিংই বলতে গেলে। আচ্ছা, তো যে ঘটনাটা নিয়ে এসছি আসলে আজকে রাসেল ভাই আরেকটু কথা মাঝখান দিয়ে ইন্টারাপ্ট করে নিয়ে আসলে ভাই থ্যাংক ইউ আপনার এত সুন্দর অ্যারেঞ্জমেন্টের জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ভাই আপনারা সবাই আসেন এখানে, ঘটনা নিয়ে আসে, রাসেল ভাই আতিথেয়তা মিস করতে পারবেন না। তো ইনশাআল্লাহ রাসেল ভাই থ্যাংক ইউ সো মাচ। যে ঘটনাটা শেয়ার করবো সেটা 1988 সালের বন্যার ঘটনা। আমরা জানি 1988 সালের বন্যাটা আসলে সেপ্টেম্বর এবং অগাস্ট ধরেই হয়েছিল। প্রায় 20-25 দিন বাংলাদেশে প্রচন্ড বৃষ্টির কারণে প্রায় 79,000 বর্গ কিলোমিটার বন্যায় ভেসে যায়, মানে পানির নিচে থাকে মানুষ। তো ঢাকাতেও পানি ছিল, আমার শোনা মতে আর কি ঢাকাতেও পানি ছিল। তো যে ঘটনাটি বলেছেন আমাকে তার নাম সাইদুর রহমান। 1988 সালে তার বয়স ছিল 29 বছর এবং একান্নবর্তী পরিবারের সবচেয়ে কনিষ্ঠ উনি ছিলেন। তো তখন তার বিয়ে মাত্র হয়েছে এবং বউ নিয়ে এসছে মাত্র বাসায়। তো সেই পরিবারে রাসেল ভাই ওনার বাবা মা ছিলেন, ওনার চাচা চাচি ছিলেন, ওনার 3 ভাই ছিলেন, 3 ভাই, ওনার বড় ভাই ছিল, বোনরা শ্বশুর বাড়িতে ছিল। তো ওই বাসাটা আপনার মিরপুরে আর কি। আচ্ছা, এটা হচ্ছে বলে পূর্ব শেওড়াপাড়া। তো বাসাটা একতলা, ওখানে তখন সব বাসায় ম্যাক্সিমাম একতলা ছিল, এখন তো অনেক বড় বড় দালান কোঠা হয়ে গেছে। তো তখন আপনার এই বন্যার সময় প্রায় টানা বৃষ্টির কারণে ওই মুহূর্তে যখন আমি ঘটনাটি যাচ্ছি সেই মুহূর্তগুলো বলছি, তখন তাদের বাসাতে প্রায় ঘরের ভেতরেই আপনার হাঁটু থেকে একটু নিচে পানি। তো ঘরের প্রতিটা মুভমেন্টের জন্য তাদের একটু উঁচু করে রাখা হয় যাতে তারা এক রুম থেকে আরেক রুম যেতে পারে। তো পানি তখন বাড়া মাত্র শুরু করেছে, তখন তারা প্ল্যানিং করছিল তারা ছাদের উপর থাকবে। তো তাদের বাসার ছাদের মধ্যেও একটা ব্যবস্থা ছিল, ওয়াশরুমের ব্যবস্থা ছিল, প্লাস থাকার ব্যবস্থা তারা করে নিয়েছিল, প্ল্যান করছে তারা উপরে যাবে। আচ্ছা, তখনকার ঘটনা বলছি। আচ্ছা, তো তিনি যে রুমে থাকতেন সেটি সবচেয়ে কর্নার রুম ছিল, তার ওয়াইফকে নিয়ে এসে থাকতেন আর কি। তার বড় ভাই, 2 বড় ভাই আলাদা রুমে থাকতো। তো পুরো বাসাটা একটু বড় বাসা এবং প্রতিটা রুমে রুমে মনে করেন আত্মীয় স্বজন বলতে গেলে চাচা আছে, বাবার ভাই 2, মানে তার বাবা মা ছিল হচ্ছে রান্নাঘরের পাশে। আচ্ছা, তো তার রুম থেকে সেই ঘরে যেতে মিনিমাম ওই বন্যার অবস্থায় পানি পাড়িয়ে গেলে তো রাসেল ভাই অবস্থা খারাপ। তো তাদের একটা ব্যবস্থা করা ছিল এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য। তো তখন রাসেল ভাই প্রচন্ড বৃষ্টি পড়ছে সেদিন রাতের বেলা, আসলে সারা রাত বৃষ্টি হওয়ার কারণে পানি আরো বেড়ে যায়। আচ্ছা, তো তাকে যখন ঘুম ভাঙে তিনি দেখেন যে তার খাটের পাশে পানি চলে এসছে, প্রায় খাট ছুঁই। তো খাটটি উঁচু করা ছিল, তারপরও পানি বেড়ে গেছে। তো তার ঘুম ভাঙে প্রচন্ড জোরে বজ্রপাতের কারণে। কিন্তু ঘুম ভাঙার পরে তিনি এই যে রাস্তাটা তিনি করেছিলেন সেটিও পানি নিচে চলে যায়। তো পানি পাড়িয়ে তিনি ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন। তো হারিকেন, ইলেকট্রিসিটি ছিল না রাসেল ভাই ওই মুহূর্তে। তো হারিকেনের টিম আলোটা একটু বাড়িয়ে নেন তিনি। আচ্ছা, তো হাতে ধরে তাদের বাথরুমটা ছিল উপরে, ওই নিচে আর কোনো বাথরুম তারা ইউজ করতেন না, তার উপর উপরের বাথরুমটা।
যে বাথরুমটা সিঁড়ি পাশ দিয়ে ছিল। তো বাড়ি দিয়ে সিঁড়ি থাকার কারণে তিনি সিঁড়ির দিকে যাচ্ছিলেন, এমন সময় দেখলেন রাত তখন 3:40 বাজে। তিনি দেখেন তার হাতের মধ্যে সবসময় একটা কেসিও ঘড়ি লাগানো থাকতো, অলওয়েজ সে পরে থাকতো, ঘড়ি খুলতো না, বলতে গেলে গোসল টোসল সবই কেসিও ঘড়ি পরে থাকতো। তবে যে ঘড়িতে আমি দেখি রাত 3:40 বাজে, এমন সময় আমি বের হয়ে দেখি আব্বা বাইরে দাঁড়িয়ে আছে। হারিকেনের আলোতে আব্বাকে আমি স্পষ্ট দেখতে পেলাম। আব্বা বললেন, আব্বা আপনি এখানে কি করেন? আপনি ভেতরে যান, এত 3:40 বাজে। তা আমি মনে করি আব্বা মনে হয় ওয়াশরুমের জন্যই আসছে। তা আমি ছাদে উঠে যাই, ছাদে উঠে ওয়াশরুম করে যখন বাইর হয়ে দেখি যে আব্বা আস্তে আস্তে পানি পাড়িয়ে রাস্তার দিকে চলে যাচ্ছে। আমি বললাম, আয় আব্বা আপনি কোথায় যাচ্ছেন? সে বলছে যে আমি আব্বাকে বারবার আটকে রাখার চেষ্টা করছি, ডাকছি, কিন্তু সে আমার কথা কিছুতেই শুনছে না। আমি তার সাথে পিছনে দৌড়ে যাই। সে দৌড়ে 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 অনেক দূর পর্যন্ত তার আব্বার পেছনে, সে যতই কাছে যাওয়ার চেষ্টা করে তার আব্বা ততই ফাস্ট তার থেকে অনেক দূরে চলে যাচ্ছে, অনেক দূরে চলে যাচ্ছে। তো রাসেল ভাই আমি আপনাকে বলে রাখি, ঠিক আগের দিন রাতে সে একটি স্বপ্ন দেখে। স্বপ্নটা এরকম ছিল যে সে ঘুমিয়ে আছে, তার ঘুম ভাঙে একটি ভেলার মধ্যে, সে ভেসে যাচ্ছে তীরে, মানে শহরের মধ্যেই তীরে কাছে তার ভেলাটি ভেসে, এবং একটা সাদা পাগড়িওয়ালা একজন লোক তাকে বলে যে তুমি তো মারা গেছো, তুমি ভেসে যেতে থাকো। তার স্বপ্নটা ছিল এরকম। তো বলে যে আসলে আমি কি দেখলাম? তো পরের দিন বাবাকে এরকম ঘুরতে মানে ধরতে যেয়ে সে পড়ে যায় ম্যানহোলের ভেতরে। তো ম্যানহোলের পড়ে যাওয়ার পরে সে প্রচন্ড ব্যথা পায়, আর সে তার আব্বার কাছ পর্যন্ত যেতে পারে না, বাবার কাছে পর্যন্ত যেতে পারে না। সেই যে অবয়বটি দেখছিল, তার বাবাকে দেখছিল, সেটি চলে যায় অনেক দূরে। আচ্ছা। তো পাশে সম্ভবত একজন লোক, আল্লাহর কৃপা যে সম্ভবত একজন লোক তাকে দেখে ফেলে ম্যানহোলে পড়ে যাওয়ার কারণে। সে কোনো মতে ধরে আটকে ছিল, তাকে হেল্প করে তাকে বাসায় নিয়ে আসে। বাসায় দরজার গেট দিয়ে ঢুকতেই প্রচন্ড কান্নার সাউন্ড পেতে থাকে সব নিয়ে। তো বলে বিপদ হলো কিনা, কারণ রাসেল ভাই তখন তো মনে করেন অবস্থা খুবই খারাপ ঢাকা শহরের, অনেক এলাকা নিচে পানিতে ছিল। তো কোনো কিছু চিন্তা করবার আগেই তিনি ঘরের ভেতরে ঢোকেন। তো তার হাঁটুটা ছিলে যায়, কিন্তু এই ছেলা হাঁটু নিয়ে কষ্ট করে ঘরের ভেতরে যেয়ে দেখি তাকে দৌড়ে এসে ঝাপটে ধরে তার ওয়াইফ, বলে যে আব্বা তো আর নাই। বলে কি? মানে তার খুব অবাক লাগে, আব্বা তো আর নাই মানে? কিন্তু সেই কথাটার বলার ভাষা হারিয়ে তাকে তার ওয়াইফ হাত ধরে টান দিয়ে তার বাবার রুমে নিয়ে যায়। দেখে যে তার বাবা বেডে শুয়ে আছে এবং ডাক্তার এসে বলছে যে উনি মারা গেছেন। ওনার কাছে খুব অবাক লাগতে থাকে যে আসলে আমার বাবা কি হলো। আমি যে মাথার মধ্যে চিন্তা করার, সে যে সে যে আসলে এটা জল্পনা কল্পনা করবে, আমি তাহলে কার পেছনে এতক্ষণ দৌড়ালাম? আব্বাকেই তো দেখলাম, আব্বাই তো আমাকে এত দূরে নিয়ে গেল, আর এসে দেখি আব্বা নাই। আব্বা খুবই অদ্ভুত ঘটনা কিন্তু, মানে আচ্ছা ভাই আমি আসলে উনি খুব খুব আবেগপ্লুত হয়ে যায়। কেন আবেগপ্লুত হয় সেটাও আমি বলবো, সেটা সবার লাস্টে বলবো। তো তার আব্বাকে সে কান্নাকাটি করতে থাকে, খুব কান্নাকাটি করতে থাকে যে আগের দিন রাতের বেলা স্বপ্ন দেখলাম নিজে মরে গেছি। অনেকে বলে না নিজে মারা গেলে পরের দিন নিজের কেউ, মানে নিজে মরে না অন্য কেউ মারা যায়, তো নিজের বাবা যে চলে যাবে তার পাশ থেকে এভাবে, এটাও সে কখনো কল্পনা করতে পারে নাই। তো আসলে বন্যার সময় সবাই আসতে পারে নাই, আত্মীয় স্বজন সবাই আসতে পারে নাই, বিভিন্ন জায়গায় পানি দিয়ে আটকানো, সবাই আসতে পারে নাই। তো এলাকার কিছু মানুষজন নিয়ে হেল্প নিয়ে, তখন একমাত্র কবরস্থান মোহাম্মদপুর কবরস্থানটা একটু উঁচু ছিল, ওই জায়গায় তেমন পানি ছিল না। তো তারা মোহাম্মদপুর কবরস্থান এবং তাদের আদি নিবাস মোহাম্মদপুরেও ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাদের কিছু আত্মীয় স্বজন মোহাম্মদপুরেও আছে। তো সবার সাজেশন নেওয়ার পরে মোহাম্মদপুরে লাশ দাফনের জন্য ব্যবস্থা করা হয়, কিন্তু আশেপাশের মসজিদগুলো পানি নিচে থাকবার কারণে জানাজা প্রপারলি হয়নি ওই এলাকাতে। তো আজ মোহাম্মদপুরে নিয়ে আসার পরে তাজমহলের একটি মসজিদ আছে, আমরা সবাই জানি, বড় একটি মসজিদ, সেখানে জানাজা হয়। জানাজার সময় যখন এলাকার লোকজনদের কাছে ওই মাইক দিয়ে যখন বলতে দেওয়া হয় যে তুমি তোমার সবার উদ্দেশ্যে কিছু একটা বলো, তোমার আব্বা মারা গেছে, কোনো দাবি দেওয়া যাতে না রাখে। সাথে তো জানাজা পড়তে অনেক মানুষ এসছে, ওই মুহূর্তে মুসল্লিরা কিছু ছিল। বাদ আসর সেই নামাজের জানাজার পরে সে যখন মাইক নিয়ে সবার উদ্দেশ্যে বলতে যায় যে আমার বাবা মারা গেছেন, আপনার কোনো দাবি দেওয়া থাকলে আমার কাছে এসে বলবেন। এই বলবেন বলতে গিয়ে লাস্ট কাতারে সে একজন লোক দেখতে পায় তার আব্বাকে হুবহু। কি ব্যাপার? সে আর সব কথাবার্তা, সে বাকরুদ্ধ হয়ে পড়ে। আমি কি দেখছি? তার দুই ভাই, তার চাচারা, তার আত্মীয় স্বজনরা আছে, তাহলে আব্বাকে সবার লাস্টে আমি দেখছি কেন? তার আব্বা ঠিক, আমরা অনেকে একটু দুই হাতে ভাবে, আমি আসলে এখানে দেখাতে পারছি কিন্তু ঠিকভাবে দাঁড়িয়ে আছে গেটের পাশে এবং হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। তো তার মাথার মধ্যে আসতে থাকে মসজিদের মধ্যে যে আসলে আমি আব্বাকে দেখছি,
আব্বা তো আমার সামনে লাশে পড়ে আছে, হয়তো আব্বা ভালো আছে, আব্বা তো হাসছে, মনে হয় আব্বা অনেক সুখে আছে। তার এইটা ধারণা হতে থাকে। এটা কি ধরনের ধারণা রাসেল ভাই আমার কোনো আইডিয়া নেই। অনেক ঘটনা নিয়ে এসে রাসেল ভাই আমি ভূত এফএমে শেয়ার করছি, অনেক ঘটনাই বলছি রাসেল ভাই এটা একটু বিট ডিফারেন্ট। তার কাছে মনে হতে থাকে আমার আব্বা মনে হয় ভালো আছে। সে যখন দাফন শেষ করে, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সে যখন দাফনটা শেষ করে, দাফন শেষ করবার পরে সবাই যখন চলে যেতে থাকে, সে একমাত্র বান্দা, সে কি কারণে জানি সবাইকে বকশিশ দিতে দিতে ওই জায়গাটা থেকে যায়। আর তখন তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অত ভালো ছিল না। তারপরও সে চেষ্টা করে ওইখানে গরিবদেরকে কিছু হেল্প করবার জন্য। তো করতে করতে রাসেল ভাই সে মায়ার ছোটে চোখে পানি ফেলতে ফেলতে বাবার কবরটার দিকে আবার পেছনে তাকায়। আমার নিজেরই খারাপ লাগছে রাসেলের মধ্যে। সে দেখে সেই আব্বা তার কবরের পাশে বসে কাঁদছে। এখন সে কি দৌড়িয়ে গিয়ে জড়িয়ে ধরবে আব্বাকে, নাকি বলবে আব্বা তুমি যেও না, আব্বা তুমি আমার সাথে থাকো? খুব খারাপ লাগতে থাকে তার ঘটনা। মানে এটা দেখে আমি মাত্রই তো আমার আব্বাকে নিজের হাতে ধরে কবরে নেমে শোয়ালাম। সেই মানুষটিকে আমি জ্যান্ত দেখতে পাচ্ছি কবরের পাশে বসে কান্না করছে। খুব খারাপ লাগতে থাকে তার ভাইরা তাকে টানতে থাকে, কিন্তু সে তার ভাইদেরকে বলতে থাকে না, বলে নাই। হয়তো বলে যে আমি হয়তো সেলফিশের কাজ করলাম, আমি নিজে দেখতে পাচ্ছি, ওরা দেখতে পাচ্ছে না, তো আমি এটা কাউকে বলবো না, আমি দেখবো আব্বাকে, আমি দেখবো শুধু। প্রচন্ড ভালোবাসতো হয়তো বা এই জন্য রাসেল ভাই, হয়তো বা রাসেল ভাই এই প্রচন্ড ভালোবাসার কারণেই হতে পারে যে এই কারণে সে এগুলি দেখতে পাচ্ছে। সে মনে করতে থাকে হয়তো আব্বাকে আমি দেখতে পাচ্ছি, আব্বা আমাকে অনেক ভালোবাসে। কিন্তু তার মাথায় এখনো আসে নাই যে এটা আরো দূর গড়াতে পারে রাসেল ভাই, আরো দূর গড়াতে পারে। আমি বলছি আরো দূর গড়াতে পারে, এখনো শেষ হয়নি। আমি মাত্র মাঝখানে আসলাম। আচ্ছা, সে বাসায় ব্যাক করে রাসেল ভাই, হাঁটুর প্রচন্ড ব্যথার কারণে সে অনেক কাজ ঠিক মতো করতেও পারে নাই। যাদেরকে দিয়েছে তারা কাজ শেষ করেছে, কিন্তু তার মতো প্রপারলি হয় না। কিন্তু সে প্রচন্ড টায়ার্ড ছিল ওই দিন। তো আপনি বুঝতে পারতেছেন এলাকায় পানি, যত তাড়াতাড়ি লাশ দাফন করা যায়। আর প্রচন্ড বৃষ্টি আছে, তখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে লাশ দাফন করা, বৃষ্টি হয়ে যাচ্ছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি না, বাস বেশ জোরে বৃষ্টি। সে ভিজে একেবারে শেষ। তো বাসায় আসার পরে সে গোসল করার পরে সে চেষ্টা করে যে শোয়ার জন্য, শুতেই তার ঘুম চলে আসে, কারণ টায়ার্ড প্রচন্ড। রাসেল ভাইয়ের প্রচন্ড বৃষ্টি, আবারও তার বৃষ্টির মধ্যে ঘুম ভাঙে। রাতের বেলা ঘুম ভাঙে একটি স্বপ্নটা এমন যে তারা 3 ভাই দাঁড়িয়ে আছে বাসার সামনে, আর তার বাবা তার মাকে নিয়ে যাচ্ছে। তো তারা বারবার বলছে আব্বা তুমি তো চলে গেছো, আব্বা তুমি আম্মাকে নিও না। তারা বারবার তার বাবার পায়ে ধরে কান্নাকাটি করছে, বাবা তুমি আম্মাকে নিও না, আব্বা তুমি আম্মাকে নিও না। প্রচন্ড কান্নাকাটি করছে। তো হঠাৎ করে রাসেল ভাই এই স্বপ্নেই ঘুম ভাঙে, প্লাস বজ্রপাত হচ্ছে বাইরে প্রচন্ড। ঘুম যখন ভেঙে যাওয়ার পরে সে উঠে দেখে যে তার বেডের পাশে তার ওয়াইফ নাই, তার ওয়াইফ শুয়েছিল তার মার পাশে। সে তার রুম থেকে বের হয়ে, রান্নাঘরের পাশেই তো বাবা মার রুম ছিল, তো মাঝখানে করিডোর পরে সে দেখে ওই হালকা আলোতে তার আব্বার পাশে তার আম্মাকে। তার আব্বার পাশে তার আম্মাকে না, আব্বাকে সে প্রপারলি দেখে না, কিন্তু আম্মাকে সে প্রপারলি দেখছে। কিন্তু এটা দেখার আগেই রুম থেকে চিৎকার হঠাৎ করে, সে ওঠার পরেই চিৎকারটা হয়েছে। সে দৌড়ে যায় রুমের মধ্যে, পানি পাড়িয়ে যায়, কারণ ওই মুহূর্তে যে সাপোর্টটা তারা নিত এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য, এটা পানির নিচে ছিল। আচ্ছা, তাকে পানি পাড়িয়ে যেতে হয়। এবং রুমে যে দেখে যে খাটটা অনেক উঁচু করেছিল, তো ওই খাট থেকে পরে তার মা পানিতে পড়ে মারা গেছে, পানিতে পড়ে আছে, কোনো মুভমেন্ট নেই, কিছু নেই। তো মারা গেছে কেন বললাম, পাশে থেকে ডক্টর নিয়ে আসা হয়। আচ্ছা, ডক্টর নিয়ে আসার পর ডক্টর বলে যে উনি আর বেঁচে নেই। যেদিন বাবাকে কবর দিল, পরের দিন মা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে রাসেল ভাই তার মাকে নিয়ে পরের দিন একইভাবে তারা সব ধরনের প্রসেস শেষ করার পর মাকে নিয়ে যখন মোহাম্মদপুর কবরস্থানে আসে, ঠিক বাবার পাশেই মাকে কবর দেওয়া হয়। এবং সব শেষে তার বাবা যখন কবর দিয়ে ব্যাক করছে, আমি একটু শর্টকাটে বলে যাই, অনেকক্ষণ সময় নিয়ে ফেলেছি রাসেল ভাই। নো প্রবলেম, গল্প শুনি, সমস্যা নাই। তো রাসেল ভাই গল্পের কথা হচ্ছে যে মসজিদের মধ্যে যখন তিনি আবার জানাজা হয়, একই মসজিদে জানাজা হয়, তখন ইমাম সাহেব চোখের পানি ফেলে দেয় তাদের ঘটনা দেখে। তিনি আর বাকরুদ্ধ হয়ে যায়, কোনো কথা বলার মতো অবস্থা থাকে না, তাদের কোনো ভাইয়েরই না। তার মাথাতে খালি কল্পনা হচ্ছে যে আমি কি দেখছি, আমি তো দেখেই যাচ্ছি ঘটেই যাচ্ছে। মসজিদের মধ্যে তার মাকে সে দেখে নেই রাসেল ভাই, কিন্তু মসজিদের মধ্যে ঠিক একই ভঙ্গিতে তার বাবাকে দেখে। যখন দাফন শেষ হওয়ার পরে যখন বাবার পাশে মাকে কবর দেওয়া হয়, তিনি অনেকক্ষণ দাঁড়িয়েছিল রাসেল ভাই, কিন্তু কবরস্থানের আশেপাশে কাউকে দেখেনি।
ঠিক যখন কবরস্থানের গেট থেকে বেরোচ্ছে ওই মুহূর্তে তখন তিনি কবরের পাশে তার বাবাকেও দেখে, মাকেও দেখে। সবচেয়ে আশ্চর্যজনক অবস্থা। একইভাবে তো আবার সেই কবরে নেমে রাসেল ভাই তার বাবাকে মাকে শুয়ে রেখে কবর দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিল যে দেখি তারা আসে কিনা। সবাই ডাকছে, এই তুই আসছিস, আসতে সাইদুর তুই আস, চলে আয়। কিন্তু তার মাথায় তো একটা ছিল, যদি আমি দেখি, যদি একটু কথা বলতে পারি, যদি একটু কথা বলে তারা আমার রেসপন্স করে। তো সে দেখে যে অনেকক্ষণ ধরে আসছে না, সে ব্যাক করার পরে দেখো আবার সেই ঠিক মনের অবচেতনে, মানে মনের চেতনা কি এটা ছিল যে একটু তাকাবো কি তাকাবো না। সে ঠিক পেছনে তার বাবার কবর দিকে তাকাতে দেখে বাবা মা দুইজন একসাথে বসে আছে, কিন্তু এই মুহূর্তে তারা আর কেউ কাঁদছে না। কেন এরকম দেখলো, এই জিনিসটা তিনি এখনো পর্যন্ত চিন্তা করে। এবং রাসেল ভাই যখন তার সাথে আমি কথা বলি, সে বলে যে আমি রাতের বেলা প্রায়ই স্বপ্নে আমার বাবাকে দেখি, প্রায়ই আমার বাবা আসে। আমার মাকে খুব কম সময় দেখি, কিন্তু বাবা মাঝে মধ্যে এসে আমার সাথে কথা বলে যায় তুই এটা করবি, তুই এইটা করিস, তুই এই ডিসিশন নিস, বাড়িটা ভেঙে এখন অনেক বড় অ্যাপার্টমেন্ট হয়েছে। আমার বাবা প্রায় সময় অ্যাপার্টমেন্টের নিচে আসে এবং আমি আপনার সাথে কথা বলছি, এই মুহূর্তে আমার বাবা আপনার পাশে আছে। আমি তখন কি বলবো রাসেল ভাই বলেন? মানে রাইট দ্যাট মোমেন্ট উনি, আচ্ছা এটাই ছিল রাসেল ভাই ঘটনা। আপনি কি এটাকে ভূতের ঘটনা বলবেন? না, এটা খুবই অদ্ভুত একটা ঘটনা। আমি জানি না, আমি তো এগুলো জিনিস খুব কম বুঝি, বাট আমার কাছে যেটা মনে হলো সেটা হচ্ছে যে এই জিনিসটা যদি কারোর সাথে ঘটে, ব্যাপারটা যে খুবই, মানে যে কেউ শোনার পরে খুব বেশি ইমোশনাল হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা খুবই হৃদয় বিদারক, মানে খুব কষ্টের, খুবই দুঃখের, এবং মানে কি বলবো, মানে রাসেল ভাই আমি যখন কিছু বলার নেই। আমি যখন শুনি রাসেল ভাই ঘটনাটা, তখন সে চোখ বন্ধ করে একের পর এক চোখের পানি ফেলে যাচ্ছে, খুবই স্বাভাবিক। মানে আমি রাসেল ভাই এটা হয়তো আমার বলা উচিত হয় না এই রেডিওতে, হয়তো আমার রেডিওতে বলা উচিত হয় না, কারণ এটা অনেকটু টাচি একটা ঘটনা। হয়তো ভয়ের কোনো ঘটনা, হয়তো ফক করে কেউ গলায় ধরছে না, হয়তো কেউ কাউকে ভয় দেখাচ্ছে না, কিন্তু একটা অবয়ব যাকে মাটি দিয়ে ফেলছেন তাকে বারবার দেখাটা না, এটা খুবই ভয়ঙ্কর, এটা খুবই ভয়ের। এবং আশা করছি যে যারা শুনছেন তাদের কাছেও ঘটনাটা খুব ওই রকমই লাগবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ আলিফ। আমরা সেকেন্ড আরেকটা স্টোরি আছে, দেখি কি করা যায়। সোমদিনের ঘটনা শুনে আসি, তারপরে আবার পড়ি। চলুন আমরা ঘটনা শুনি, সেকেন্ড যে ঘটনাটা সেই ঘটনাটা শুনে ফেলি। আসসালামু আলাইকুম লিসেনার্স, আপনার এগেইন। আসলে ভাই এখন যে ঘটনাটি বলবো এটা আমার যে জেলা, রাজবাড়ী জেলারই একটি হসপিটালের পাশের একটা এরিয়া। তো হসপিটালের ঠিকানাটা আমি বলতে চাই, সেটা আমাদের রাজবাড়ির একদম সদরের কাছে মাটিপাড়া নামক একটা জায়গা আছে। যারা রাজবাড়ী জেলার বাসিন্দা তারা এলাকাটা অবশ্যই পরিচিত থাকবেন। তো ওখানে অনেক আগে থেকে, পাকিস্তান পিরিয়ড থেকে ওখানে একটা কমিউনিটির ছোট্ট একটা হসপিটাল ছিল। এখন সেটা অনেক বড় হয়েছে, মোটামুটি আজকে যে ঘটনাটা সেটা ওই জায়গাটা কেন্দ্রিক আর কি। তো ৭১ সালের আমাদের যখন মহান মুক্তিযুদ্ধ হয়, তখন ওই এরিয়াটা মানে অনেকেই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। তো তখন কিন্তু ওই সুযোগে অনেক ডাকাতির প্রবণতাও তখন কিন্তু অনেক ছিল। তো ওই এলাকার একটা কুখ্যাত ডাকাত ছিল, উনি সুযোগ পেলেই যেহেতু পুরুষ লোক অধিকাংশ বাড়িতে থাকতেন না পাকিস্তানি মিলিটারিদের ভয়তে, বা অনেকে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন, তো যার কারণে ওই সুযোগে ওই এলাকাগুলোতে তারা ডাকাতি করত। যখন একজন কুখ্যাত ডাকাত ছিল, তো উনি ওনার সাঙ্গপাঙ্গ নিয়ে যখন ডাকাতি করতে আসতো, শুধু ডাকাতি করে উনি ক্ষান্ত হতেন না, ও ডাকাতির ওইখানকার স্থানীয় যারা ছিলেন, মানে ওই বাড়ির লোকদেরকে মানে খুবই নৃশংস ভাবে উনি হত্যা করতেন। এবং ওনার নৃশংসতার যদি বর্ণনা দিতে যেতে লিসেনারদের মানে শরীরের মানে লোম দাঁড়িয়ে যেতে পারে, এতটা নৃশংস ভাবে উনি হত্যা করতেন। সেই কারণে ওনার প্রতি সবার খুব মানে ক্ষিপ্ততাও ছিল অনেক বেশি। তো যখন আমাদের দেশ স্বাধীন হয়ে যায়, তখনও কিন্তু ওই দেশ স্বাধীনতার পরেও কিন্তু বেশ ডাকাতির প্রচলনটা ছিল, বাট কমে আসে। এবং ওই ডাকাতের যে সাঙ্গপাঙ্গ যারা ছিল, এরা বিভিন্ন সময় ওই মানুষজনের হাতে ধরা পড়েছে, গণপিটুনিতেই তারা মারা গেছে। এজন্য একমাত্র উনি ছিল ওনার দলের মধ্যে বেঁচে, যিনি সর্দার ছিলেন আর কি, উনি বেঁচে ছিলেন। তো শেষ দিকে এসে উনি ওই ছিটকে চুরি শুরু করেন আর কি, ছোটখাটো চুরি, কারণ ওনার ওই সাঙ্গপাঙ্গ যেহেতু ছিল না, একা একা চুরি করতে যেতেন উনি, ডাকাতি করতেন না। তো একদিন ওই গ্রামেই ওই চুরি করতে গিয়ে ধরা পড়েছেন উনি, এবং সবাই তো ওনার প্রতি এমনিতেই খুব ক্ষোভ। এবং যখন চুরি করতে গিয়ে ধরা পড়ে যান, মানে লোকজন তো মানে লাঠি সোটা নিয়ে বের হয়ে আসে এবং ওনাকে কয়েক মিনিটের মধ্যে পিটিয়ে মেরে ফেলে ওই ডাকাতটাকে। তো
তো সঙ্গত কারণ ওনার নামটা আমি বলছি না, কারণ মানুষ মৃত্যুর পরে সে যত পাপী হোক আল্লাহর দরবারে চলে যান, তার নাম নিয়ে কোনো ধরনের বদনাম না করাটাই তাকে জাজ করার ক্ষমতা আসলে আমাদের নাই। একমাত্র আল্লাহ তাআলাই ওনার যেহেতু চলে গেছেন, আল্লাহ ওনার ফয়সালা করবেন উনি ওনার সম্পর্কে, ওনার কর্মফল সম্পর্কে। তো যাই হোক, তো এর মধ্যে একটা ছেলে, এই ছেলেটা একটা বড় কুড়াল নিয়ে এসেছিল যে তাকে হত্যা করবে। কি কারণে হত্যা করবে? যুদ্ধ চলাকালীন সময় ওই ডাকাতটা সাঙ্গপাঙ্গ নিয়ে যখন তার বাড়িতে ডাকাতি করতে এসেছিল, এই ছেলের সামনেই তার বাবাকে খুবই নির্মম ভাবে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ওই ডাকাতটা নিজের হাতে এটা করেছিল, এই জন্য ওর ইচ্ছা ছিল যে ওই ডাকাতটাকে সে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করবে। কিন্তু যখন এসে দেখলো যে ডাকাতটা মারাই গেছে, কিন্তু মনের ক্ষোভ ঝাড়ার জন্য সে কুড়াল দিয়ে এক কোপ দিয়ে ডাকাতের দেহ থেকে মাথাটা আলাদা করে দেয়। এবং ডাকাতের জানাজা না করে, লোকজন তো আসলে, লোকটা খারাপ ছিল, কেউ জানাজা করে নাই, তার জানাজা না করে ওই হসপিটালের পাশে গর্ত করে ওই রাত্রেই তাকে পুঁতে রাখে আর কি। তো এই ঘটনাটা এখানে শেষ হয়ে যেতে পারতো। এটা হলো আমি আমার ঘটনার ব্যাকগ্রাউন্ডটা বললাম। এখন থেকে হলো ঘটনাটা শুরু হলো আর কি। আমি এখন 3টা ঘটনা বলবো, ছোট ছোট, কিন্তু এই রিলেটেডই। জিনিসটা 3 ভাবে ঘটেছে, বুঝতে পেরেছি, সেটা আমরা বলবো এখন। প্রথম যেটা, এই যে ওনাকে যখন দাফন করে দেওয়া হলো ওখানে, এরপর থেকে ঝামেলাটা শুরু হলো। একবার একজন লোক, যিনি এই ঘটনাটা আসলে মেইন যিনি বলেছিলেন, তার হলো নির্মল আর কি, স্থানীয়, সে আসলে বারবার বা নাপিত যেটা বলি আর কি, উনি ওই প্রফেশনে বর্তমানে আছেন। নির্মলের দাদার সাথে যে ঘটনাটা ঘটেছিল আর কি। তো তার দাদা একদিন আসছিল রাতের বেলা দোকান বন্ধ করে, মানে গভীর, ওদিন কোনো কারণে হয়তো অনেক রাত হয়ে গেছে আর কি, হাতে হারিকেন ছিল, হালকা বৃষ্টিও তখন পড়ছিল, আজকের যে অবস্থা আর কি এরকম বৃষ্টি ছিল। তো উনি যখন আসছিলেন তখন হঠাৎ দেখলেন ওই হসপিটালের বারান্দায় একজন লোক বসে আছে এবং পার কাছ দিয়ে একটা বিড়ালের মতো কি যেন ঘোরাফেরা করছে। তখন উনি চিন্তা করেন যে এত রাত্রে হসপিটালের বারান্দায় লোক তো থাকার কথা নয়, কিন্তু পার কাছে আবার বিড়াল কি যেন একটা প্রাণী ঘোরাঘুরি করছে। উনি হারিকেন নিয়ে চিৎকার দিয়ে বললেন যে কে রে ওখানে। যখন কে রে ওখানে বলেছে, হঠাৎ করে ওই যে পার কাছে যে বিড়ালটা ঘুরছিল, সেই বিড়ালটার মতো ওই প্রাণীটা দৌড় দিয়ে ওনার কাছে চলে আসে, ওই লোকটার কাছে চলে আসে, নির্মল দাদার কাছে চলে আসার সাথে সাথে উনি হারিকেন দিয়ে দেখতে গিয়েছেন যে জিনিসটা কি, বিড়াল না কুকুর না কি জিনিসটা। কিন্তু যেই না হারিকেনটা নিয়ে ওই প্রাণীটার কাছে ধরেছেন, দেখে যে প্রাণীটা আসলে একটা কালো বিড়ালের মতোই দেহ, কিন্তু বিড়ালের যে মাথাটা, এটা আসলে বিড়ালের মাথা নয়, এটা ওই যে ডাকাতটার মাথা। এইটা দেখে উনি ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যান, এই ভয়ঙ্কর এই ঘটনাটা দেখে। পরবর্তীতে এলাকাবাসীর কাছে বর্ণনা করেন রাতের বেলায় জিনিসটা দেখেছেন। তো এলাকাবাসী খুব আতঙ্কিত হয়ে যায়, যে অনেকেই বলে যে আমরা রাতের বেলা মাঝে মাঝে এই জিনিসটা দেখি, কেউ ওই রাতের বেলা পারতপক্ষে ওই হসপিটালের সামনে দিয়ে যেতে চায় না। তো রাসেল ভাই, ওই হসপিটালের পাশেই এখন পর্যন্ত ওখানে একটা হাই স্কুল আছে, এখনো সেই হাই স্কুলটা আছে। ওই হাই স্কুলের যেই দপ্তরি, উনি ওই হসপিটালেই থাকতেন, মানে ওই হাই স্কুলের একটা কক্ষে থাকতেন। উনি হঠাৎ করে একটা প্রবলেম ফেস করেন, সেটা হলো হঠাৎ গভীর রাত্রে উনি লক্ষ্য করতেন প্রায় প্রতি রাত্রেই যে কে যেন ওই স্কুলের ঘন্টাটা বাজায়, দপ্তরের যে ঘন্টাটা সেটা বাজায়। তো উনি খুব বিরক্ত হলে, এত রাতের বেলা এইরকম রসিকতার তো কোনো মানে নেই, রাতের বেলা স্কুলের ঘন্টা কেন বাজাবে। তো উনি যখনই বের হয়ে যেতেন কাউকে পেতেন না, দেখতেন যে যেই রুমে ঘন্টাটা, সেই রুমও তালা মারা, সবকিছুই মানে বন্ধ, কিন্তু ঘন্টা বাজে কোত্থেকে। এবং গ্রামবাসী ওই ঘন্টার শব্দ শুনেছে, যে কোথা থেকে ঘন্টা বাজে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার, মানে একজন মৃত মানুষ ঘন্টা বাজাচ্ছেন, মানে এই ছবিটা যদি আমরা চিন্তা করি বা এই ভিজুয়ালটা যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু খবর আছে আমাদের আসলে। তারপর একদিন উনি চিন্তা করলেন যে কে ঘন্টা বাজ আমি ধরবো। প্রথম দিকে মনে করেছে হয়তোবা কোনো মানে দুষ্টু প্রকৃতির লোকজন এসে হয়তোবা ঘন্টা বাজে গ্রামবাসীকে বিরক্ত করে, তো এই কারণে। তো একদিন উনি চিন্তা করেছে আমি ধরবো যে এটা কে করে। তো উনি যথারীতি একদিন পোত পেতে আছে, আজকে ঘুমাবো না, যেই না ঘন্টা বাজানো শুরু হবে আমি দরজা খুলেই দৌড় দিব যে কে এই কাজটা করে। যে সত্যি ওই রাত্রে ঘন্টা বাজানোর শব্দ যেই না শুরু হয়েছে, একটা দুইটা যেই ঘন্টা বাজিয়েছে, উনি দৌড়ে চলে গেছেন ওখানে, 7-5 না হাতে একটা লাঠি নিয়ে গেছেন, যে মানে আচ্ছা করে এটা একটা পিটুনি দেবো আর কি, এরকম দুষ্টামির জন্য। তো উনি যখনই ওখানে গিয়েছেন, গিয়ে দেখে যে যে লোকটার ঘন্টা বাজাচ্ছেন উনি আর কেউ না, ওইটা ওই সেই জাকাতটা। এই দৃশ্য দেখে উনি তো মানে ওনার অবস্থা খারাপ, সাথে সাথে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তীতে সকালবেলা ওনার বলা হয় যে আসলে এই কাজটা সে করে। তো এইরকম বিভিন্ন ভাবে মানুষ ওখানে মানে এরকম ভয়ের ঘটনা ঘটতে থাকে। তো এরপর যেটা হয় যে ওই গ্রামেরই একজন খুব মানে গণ্যমান্য ব্যক্তির সন্তান, উনি স্বাধীনতা যুদ্ধের সময় বিদেশেই ছিলেন,
উনি মানে যুদ্ধের আগে উনি প্রবাসী ছিলেন। যুদ্ধের পরে যখন দেশে আসেন, তখন দেশে আসার পরে মানে ওই সময় ওদের রাজবাড়ি থেকে এখনো সরাসরি ঢাকার রেল যোগাযোগ নাই, এটা মাঝখানে পদ্মা নদী যেহেতু আছে ওখানে সেতু হয় নাই, রেল যোগাযোগ নেই। উনি ওই ঢাকা থেকে আসতে আসতে অনেক গভীর রাত হয়ে যায়। হওয়ার পরে এখন পর্যন্ত আপনার দেখবেন যে আগে গোয়ালন্দ থেকে সরাসরি রাজবাড়ি যাওয়া যেত, দৌলতদিয়া থেকে যাওয়া যেত না। তো উনি গোয়ালন্দ থেকে ট্রেন ধরে রাতের বেলা এসে নামেন, রাজবাড়িতে এসে নামেন। ওখানে ওনাকে একজন নিতে এসে দেখে অনেক রাত্রে আসে, অনেকক্ষণ খোঁজাখুঁজি দেখে ওনার নেওয়ার জন্য কেউ নাই। তো একজন এসে বলে যে ভাই আমি আপনাকে নিতে আসছি। তখন উনি বলে যে তোমাকে তো আমি চিনি, তুমি তো একসময় এই এলাকায় চুরি চামারি করতে, ডাকাতি করতে, তুমি কি ভালো হয়ে গেছো? বলে হ্যাঁ আমি এখন ভালো হয়ে গেছি, এখন আমি এইগুলো কিছু করি না। তো অনেক গল্প টল্প করতে করতে আসছে, বাড়ির কাছে চলে আসছে উনি। তো অনেক ভালো ভালো উপদেশ দিয়েছে ওই ভাইয়াটা যে এগুলো করবা না, এগুলো ভালো না, এরকম অনেক উপদেশ দিয়েছে। বলে জি এরকম বলে ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছে। তো এগিয়ে দেওয়ার পর উনি যখন বাড়িতে চলে গেছে, তখন বাড়িতে যাওয়ার পর উনি বলছে যে আজকে তো ওই চোরটা আপনারা তো কাউকে পাঠান নাই, ওই চোরটাই তো আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। তখন বলছে কি বলো, ওই চোরটা তো বেশ অনেকদিন আগেই গ্রামবাসী তাকে মেরে ফেলেছে। তখন উনি তো অনেক শিক্ষিত লোক ছিলেন, উনি তো এগুলো বিশ্বাসই করতেন না যে এটাও হতে পারে নাকি। তারপর উনি এসব প্রমাণ পেয়েছেন যে হ্যাঁ এটা হতে পারে। তো ওর এই একটা ভালো কাজই হয়তো সারা জীবনে ওনার মৃত্যুর পরে এরকম একটা ব্যাপার শোনা যায় আর কি। তো রাসেল ভাই যেই হসপিটালের কথা বলি, এখন সে হসপিটাল আছে। তো সমস্যা হলো যখন এই ধরনের ঘটনা ঘটতে থাকলো, তখন একজন বুজুর্গ ব্যক্তি ওখানে আসেন। আসার পরে উনি একটা রিচুয়াল করেন। তো রিচুয়ালটা করার পর স্টিল নাও ওই হসপিটালে ওই ধরনের কারো ক্ষতি হয় নাই। হসপিটালের পাশে ওখানে হয়তো এখনো অনেক এরকম কিছু অশরীরী দেখা যায়, কিন্তু স্টিল নাও ওই বুজুর্গ ব্যক্তির ওই রিচুয়ালটা করার পরে আজ পর্যন্ত কাউকে ক্ষতি হয় নাই। তো আসলে একটা বিষয় আমি বলি, এর আগেও আমি বিভিন্ন ঘটনার সময় শেষ দিকে এসে বলেছি যে মৃত্যুর পরে এই যে আমরা বিভিন্ন অবয়বগুলা দেখি, এগুলো সম্পর্কে না বললেই না যে কিভাবে এটা আসে। কারণ এটা হয়তো আমাদের মনে একটা ভুল ধারণা সৃষ্টি হতে পারে যে মৃত্যুর পর আত্মা ইল্লিন বা সিজিনে চলে যায়, তাদের ফেরত আসার কোনো সম্ভাবনাই থাকে না। অন দ্য ডে অফ জাজমেন্ট, মানে বিচার দিবসে আল্লাহ তাআলা তাদেরকে রিলিজ করবেন বিচার করার জন্য, তার আগ পর্যন্ত আত্মা মুক্তি পাবে না। সুতরাং এই যে অবয়বে যেই ভয়গুলো আমরা পাই, এগুলো শুধু দুষ্ট জিনের মানে কাজ ছাড়া কিছুই নয়, এখানে আত্মার কোনো ব্যাপার নেই। হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের পাশে আছেন, আমার সাথে একমত হবেন, উনি এই ধরনের রিচুয়াল করেন যে এখানে আত্মার কোনো বিষয় থাকে না, এটা শুধু দুষ্ট জিনেরই বিষয়গুলো থাকে। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দেখলাম যে জুবায়ের আহমেদ আমাদের সাথে বগুড়া থেকে। আমরা চলে যাব এখন আফনান ভাইয়ের কাছে একটা ঘটনা শুনতে, এবং আমি আপনার কাছে প্রথম ঘটনাটা আমরা শুনে আসছি। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে শুভ নববর্ষ। আশা করি আজকের এপিসোডটা সবারই অত্যন্ত ভালো লাগছে। আমি তো খুব মনোমুগ্ধ হয়ে শুনছিলাম। হ্যাঁ, আমি দেখছিলাম আপনার আপনি আলিফ সবাই খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। অনেক বিষয় আমার নিজেরও জানা ছিল না, আমি তো চিন্তা করছিলাম যে এটাও হতে পারে। আমি নিজেও খুব আসলে অ্যাস্ট্রোনিস্ট হয়ে গেছি। তো যাই হোক, আজকে আমি রাসেল ভাই যে ঘটনাটি শেয়ার করব, আমি লিসেনারদের অনুরোধ করব যে ঘটনাটি একটু মনোযোগ দিয়ে শোনার জন্য, এবং এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে, সেটা আমি বলবো ইনশাআল্লাহ ঘটনাটি শেষে। আমি মাসখানেক আগে ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল ক্লাইমেট ইস্যুর উপর একটা ক্লাস নিতে গিয়েছিলাম। তো সেখানে যেহেতু আমি মাঝে মাঝে ভূত এফএম আসা হয় আর কি, এখানে আমাদের যে গ্রুপ পিকচারগুলো আপলোড করা হয়, ওখানে একটা ছেলে আমার সাথে কথা বলেছিল, ওর একটা ঘটনা বলেছিল, এই ছবি দেখে আমাকে শনাক্ত করেছিল। পরে আমি ওর কাছে ঘটনাটা শুনলাম, আমি সরাসরি ঘটনায় চলে যাই। তো ওর পরিবারে একটা সমস্যা ছিল, বেশ দীর্ঘদিন ধরে সেই সমস্যাটা হচ্ছিল। তো সমস্যাটা কোনো মতে সলভ হচ্ছিল না, যে ওরা মোটামুটি অনেক উচ্চ শিক্ষিত পরিবার, ওরা এই প্যারানরমাল বিষয়গুলো বিশ্বাস করতো না যে এরকম কোনো ঘটনা ঘটতে পারে, অথবা যে কোনো একটা সলিউশন নেওয়া যায় প্যারানরমাল দৃষ্টিকোণ থেকে, ওরা এগুলো বিশ্বাস করতো না। অ্যাজ ইউজুয়াল সবাই যেভাবে চিন্তা করে আর কি, যারা সাধারণত এই বিষয়ে বিশ্বাস করেন না, যে তাদের মধ্যে তারা চিন্তা করতো। তো 2014 সালের দিকে ব্রাজিলে যে বিশ্বকাপ খেলাটা হয়েছিল রাসেল ভাই, তখন ওই আমাকে যে বলেছে তার বাবা, ওনারা তো ভালো মানে রিচ ফ্যামিলি আর কি, তার বাবা সন্তানদের মানে মন ভালো করার জন্য সবাইকে মানে ব্রাজিলে নিয়েছেন বিশ্বকাপ খেলা দেখানোর জন্য। তো ওখানে খেলা দেখার ওই সময়ে বিভিন্ন সময় বাইরে তারা ঘুরতে টুরতে যেত। তো ওইখানে ওদের যে আত্মীয়টা ছিল, যার মাধ্যম দিয়ে ওখানে গিয়েছিল ব্রাজিলে,
তো উনি বলেন যে তোমার ফ্যামিলিতে যে প্রবলেমটা আছে সলভ হচ্ছে না, তো চলো আমি এক জায়গায় নিয়ে যাবো, তুমি আশা করি ওখান থেকে তুমি একটা সলভ পাবা। উনি এগুলো যদিও ওইভাবে বিশ্বাস করতেন না, তারপরও মানে উনি যান। তো ওখানে একটা বিশেষ সম্প্রদায়ের কাছে উনি যান। আমাকে যেভাবে বলেছে রাসেল ভাই, জায়গা ওই সম্প্রদায়ের নাম হচ্ছে ম্যাকাম্বা। এই ম্যাকাম্বাটা হচ্ছে, আমি পরে ইন্টারনেট সার্চ দিয়ে দেখেছি, এগুলো আফ্রো ব্রাজিলিয়ান এক রিলিজিয়ান ওরা বিশ্বাস করে আর কি। এবং ম্যাকাম্বা সম্প্রদায়ের যারা প্রধান থাকে ওদেরকে ম্যাকাম্বারার বলা হয়। ওনারা বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিকের সাথে বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে বিভিন্ন ভাবে আর কি, একদম খারাপ থেকে শুরু করে অনেক ভালো কিছু করে। আচ্ছা, তো ওখানে যখন যান তখন ওখানে যাওয়ার পর দেখেন যে ব্যক্তির কাছে নিয়েছেন, উনি ওনাদের ভাষা ওনারা বুঝতে পারছিলেন না। তো একজন দোভাষীর মাধ্যমে, মানে ইন্টারপ্রিটার বলে যাকে আর কি, দোভাষীর মাধ্যমে সেখানে তার ওই ব্যক্তির সাথে কথা হয়। তো ওই ব্যক্তি ওনাদের কাছে কিছু কার্ড দেন। সেই কার্ডটা 4 ভাগে ভাগ ছিল, এক একটা ভাগে 14টা করে কার্ড ছিল। তো 4টা কার্ড টানতে বলেন ওই যেই আঙ্কেল গিয়েছিলেন আর কি ওখানে। তো 4টা কার্ড টানার পরে উনি ওই দোভাষীর মাধ্যমে কিছু কথা বলেছিলেন, কিছু প্রশ্ন করেছিলেন। তো উনি ওই প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলেন। তো সঙ্গত কারণে রাসেল ভাই আমি ওই বিষয়গুলো বলতে চাচ্ছি না, কারণ আমার ফ্যামিলি ব্যাপার, তো আমাকে বলতে নিষেধ করেছে, আমি জানি, কিন্তু আমি এটা বলতে চাচ্ছি না আর কি। তো উনি একটা সমাধান দেন। তখন উনি ওনার স্ত্রীর একটা ছবি চান ওই আঙ্কেলের কাছে। তো আঙ্কেল ওই সময় ছবিটা নিয়ে আসেন নাই সাথে, তো কিন্তু ফোনে ছিল। তো উনি বললেন যে ঠিক আছে, এটা আমি প্রিন্ট করে দেবো। কিছু সময়ের মধ্যে বাইরে থেকে মোবাইল থেকে ছবি প্রিন্ট করে এনে ওনাকে দেন। তারপর ওনাদের সামনেই উনি একটা বিশেষ পদ্ধতিতে, একটা রিচুয়ালের মাধ্যমে ছোট একটা পুতুল তৈরি করেন। আচ্ছা, ওই পুতুলের মধ্যে ওনার স্ত্রীর ছবিটা ভরে দেন। আচ্ছা, এখন উনি ওইভাবে বলেছেন যে এটা নিয়ে আপনি বাসায় চলে যান, বাসায় গিয়ে এটা রেখে দেন, আশা করছি সমস্যার সমাধান হবে। কিন্তু আপনি এই সমস্যার সমাধানের জন্য আরো কিছু সমস্যা ফেস করতে পারেন, সেগুলোর জন্য আপনি প্রস্তুত তো? বলে হ্যাঁ, আমি সেগুলোর জন্য প্রস্তুত, সমস্যা না, আমার আপাতত এই সমস্যাটার সমাধান হোক। তখন উনি আসলে নিজেও বুঝতে পারেন নাই যে কি ধরনের সমস্যা ওনার জন্য অপেক্ষা করছে। তো উনি যাই হোক, খেলা যখন শেষ হয়ে যায় পরে আবার দেশে ফিরে আসেন। দেশে ফিরে আসার পর যখন বাড়িতে আবার আসেন, তখন ওই যে পুতুলটা, ওটা উনি ওনার মানে বিছানার নিচে রেখে দেন আর কি। তো সত্যি সত্যি পুতুলের কাজ শুরু হয়। তো ওনার স্ত্রী আবার ওনার প্রতি খুব ভালোবাসা সৃষ্টি হয়। এটা দেখে উনি বিশ্বাস করেন যে হ্যাঁ, আসলে এই ধরনের ব্ল্যাক ম্যাজিক বা এই ধরনের কাজ হয়, উনি এটা বিশ্বাস স্থাপন করেন। কিন্তু প্রথম মাস 5-7 ভালোই চলছে, কোনো প্রবলেম ছিল না। কিন্তু তারপর থেকে শুরু হয় সমস্যা। হঠাৎ একদিন ওনার স্ত্রী রাতের বেলা ফিল করলেন ওনার খাট, যে খাটে ওনারা ঘুমিয়েছিলেন স্বামী স্ত্রী, থরথর করে খাটটা কাঁপছে। আচ্ছা, ওনার স্ত্রী মনে করছিল মনে হয় ভূমিকম্প হচ্ছে। তো উনি চিৎকার চেঁচামেচি করে হাজবেন্ডকে খুব ডাকেন, কিন্তু হাজবেন্ডের কিছুতেই ঘুম ভাঙে না। তখন উনি তাড়াতাড়ি বাচ্চাদেরকে টেনে হিঁচড়ে তাড়াতাড়ি বলে, ভূমিকম্প হচ্ছে চলো। বাচ্চারা বলে কোথায় ভূমিকম্প, আমরা তো কিছু ফিল করছি না। না, আমি বলছি ভূমিকম্প হচ্ছে, তাড়াতাড়ি চলো। তারা ভূমিকম্প ভূমিকম্প করে চিৎকার করতে করতে একদম বাসার নিচে চলে যান। দারোয়ান ঘুম থেকে জেগে যায়, বলে কি হয়েছে, বলে ভূমিকম্প। বলে কই, আমরা তো কিছু শব্দ শুনি নাই, পাইনি। এদিকে ওনাদের চিৎকার চেঁচামেচি, পাশের ফ্ল্যাটের লোকজন ঘুম ভেঙে যায়। ওরা বলে কি হয়েছে, কই ভূমিকম্প। তো আমরা তো কিছু টের পাইনি। এইসব মিলে মানে সবাই খুব বিরক্ত হন ওই রাতের বেলা ওনাদের উপরে, যেভাবে মধ্যরাত্রে চেঁচামেচি করে ঘুম ভাঙিয়ে দিল। তো এরকম আসলে ভাই এই মাঝে প্রায়শই রাতেই এই সমস্যাগুলো হচ্ছিল। এবং ওনারা ওই যে ভূমিকম্প চিৎকার করে, এবং ওনার হাজবেন্ড মানে এমন ভাবে ঘুমিয়ে থাকেন ওই সময়টাতে, উনি কিছুতেই ওনার ঘুম ভাঙে না, উনি কিচ্ছু বলতে পারেন না। অনেক ডাকাডাকি করার পরে ওনার ঘুম ভাঙে না। যাই হোক, পুরা বিল্ডিং এর লোকজন ওনাদের প্রতি খুবই ফেড আপ হয়ে গেছে, যে এনারা সবাই পাগল হয়ে গেছে, মধ্যরাত্রে ভূমিকম্প করে করে মানে মানুষকে বিরক্ত করে। ওনাদের মানে মানসিক রোগের ডাক্তার দেখানো দরকার, এরকম অনেকে বিভিন্ন ভাবে ওনাদেরকে এরকম কথা বলতে থাকেন। এর মধ্যে রাসেল ভাই কি হয়, একদিন ওনার স্ত্রী সত্যি সত্যি যখন আবার দেখেন ওনার ওই খাটটা থরথর করে কাঁপছে, তখন উনি ফিল করলেন, উনি ওনার হাজবেন্ডের গায়ে যখন হাত দিলেন, দেখলো আসলে ওনার হাজবেন্ডের শরীরটাই থরথর করে কাঁপছে। আচ্ছা, এবং ওই কাঁপার কারণেই ওই খাটটাও কাঁপছে, মানে এত মানে হাজবেন্ডের শরীরটা শেক হচ্ছিল ওখানে। তো উনি বিষয়টা প্রথমে ভয় পেলেন, বলে যে না, আসলে ভূমিকম্পটা না, এতদিন ভুল হয়েছে, বিষয়টা আসলে আমার হাজবেন্ডের শরীর থরথর করে কাঁপছে। কিন্তু এরকম কাঁপার কারণটা কি, এটা ওনার স্ত্রী কোনো মতেই বুঝতে পারেন নাই। এই ঘটনা যখন 8 মাস হয়ে যায়, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে ওনাদের বাড়িটা 5 তলা ছিল। তো 5 তলার একদম নিচে প্রতি শুক্রবার সন্ধ্যার পর একটা বেটে আকৃতির বিড়াল, একদম কুচকুচে কালো বিড়াল,
মানে বিড়াল সেটা ছোট না বড়ও না, মানে আমরা বামন সাইজের মানুষ দেখি যেরকম, ঠিক ওরকম মনে হয় বিড়ালটা বেটে, খুবই মোটা, অস্বাভাবিক রকমের মোটা, কিন্তু বেটে, এবং এমন ভাবে তাকিয়ে থাকে বিড়ালটা দেখে, মানে তার চোখের দিকে তাকালেই মানুষ মানে ভয় পেয়ে যাবে। আমাকে যেভাবে বলেছে যে বিড়ালটা শুধুমাত্র শুক্রবার সন্ধ্যার পর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ওই বাড়ির চারপাশে ঘোরাফেরা করত, এবং পুরা সপ্তাহ তাকে দেখা যেত না। আবার ওই যে শুক্রবার সন্ধ্যার পর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ওই বিড়ালটাকে দেখা যেত। ওই বিড়ালটাকে কেউ কখনো খেতেও দেখেনি, কেউ কখনো বাড়ির ভিতরে ঢুকতেও দেখেনি, সে ওই জায়গাটারই একটু ঘোরাফেরা করতো। রসুল ভাই বিড়ালটা যখন দেখা যাওয়া শুরু করলো, তখন ওই ফ্যামিলিতে একটা ঘটনা ঘটা শুরু করলো। সেটা হচ্ছে আমাকে যে স্টোরিটা শেয়ার করেছে আর কি, যার ফ্যামিলি, তো ওর আরো দুই বোন ছিল না, আরো দুইজন ভাই বোন ছিল। ওর পরে যে সে একটা, মানে ওর বোন, তারপরে তার ভাই আর কি, সবার ছোট ভাই। তো ওর বোন হঠাৎ করে পরিবারে বলা শুরু করে প্রতি রাত্রে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে ওর মনে হয় জানালা দিয়ে একটা দমকা বাতাস আসে, বাতাসটা ঘরের ভিতরে বিভিন্নভাবে ঘোরাফেরা করে এবং ওর কানের কাছ দিয়ে যায়, শরীরে এসে আঘাত করে, এবং বাতাসটা খুব গরম, অস্বাভাবিক রকমের গরম। ওদের মানে বাসাটা এসি করা যদিও, তো জানালাও বন্ধ থাকে, কিন্তু কেন জানি ওই জানালাটা খুলে যায় এবং ওই বাতাসটা ঢোকে। তখন বাসায় যখন এই বিষয়গুলো শেয়ার করে, অনেকে এটা বিশ্বাস করতে চান না যে এটা এরকম হতেই পারে, জানালা খুলে গেলে বাতাস আসতেই পারে, কিন্তু ওই মেয়ের কথা কেউ কিছুতেই বিশ্বাস করে না। তো একদিন ওই মেয়েকে মানে কোন একটা মানে তুচ্ছ ব্যাপারে কথা কাটাকাটি হয় পরিবারে, তো সেটা ওখানেই মীমাংসা হয়ে যায়। কিন্তু একদিন সকালবেলা ওনার মেয়ের দরজা অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পরে যখন মানে খুলছিল না, তখন দরজা ভেঙে ভিতরে দেখে ওনার মেয়ে মানে গলায় তার ওড়না ফাঁস লাগিয়ে সুইসাইড করেছে। এবং রাসেল ভাই যেই দিনটাতে করেছিল সেই দিনটা ছিল শনিবার, এবং যেদিন সে সুইসাইড করেছিল ওই দিন কিন্তু ওই বিড়ালটা ঘোরাফেরা করেছে, এবং বিড়ালটা অস্বাভাবিক রকমের, অন্যদিন কোনো শব্দ করে না বিড়াল, কিন্তু যেমন মানে ম্যাও ম্যাও যে শব্দটা করে, অন্যদিন ততবার এসেছে শব্দ করে না, কিন্তু ওই দিন সে খুবই অস্বাভাবিক রকমের শব্দ করেছিল। সবাই ওই বাড়ি শুনেছে, কিন্তু ওই শোকের মধ্যে অনেকেই বুঝতে পারে নাই। কিন্তু আমাকে যে বলেছে ওর বোন, তো ও আমাকে বলেছিল যে এই বিষয়টা সে প্রথম ফাইন্ড আউট করেছিল, বিড়ালের এই বিষয়টা। আচ্ছা, এরপরে এরকম ঘটনা ঘটে, ওই যে ভূমিকম্পের ওই বিষয়টা, এইটা কিন্তু চলছিল। কিন্তু ওই মহিলা যখন তার হাজবেন্ডকে বলে যে এরকম সমস্যা, ওই হাজবেন্ড বলে কই আমি তো কিছুই বুঝি না, আমার তো কিছুই ফিল হয় না। উনি কিছুই বুঝতে পারেন নাই। তো এই ঘটনা যখন ওই ছেলের বোন মারা যায়, মারা যাওয়ার পর এর মাসখানে কোনো সমস্যা ছিল না, কিন্তু ওই প্রতি শুক্রবারের ওই সময়টাতে এবং শনিবার পর্যন্ত ওই বিড়ালটা দেখা যেত সপ্তাহে। কেউ ওই বিড়ালটাকে কিছু বলতো না, এবং বিড়ালটা দেখলেই ভয় লাগে, কেউ মানে বলারও সাহস পেত না যে মানে ধমক দেবে বা সরিয়ে দেবে এরকম কিছু। তো যাই হোক, এর ভিতরে একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে ওই ছেলের যে একদম ছোট ভাই, সে ছোট ভাই একদিন সেই ওর বোনের সাথে যে ঘটনা ঘটেছিল একই রকম বিষয় বলতে থাকে, যে আমার মনে হয় রাতের বেলা আমার জানালাটা হঠাৎ করে খুলে যায়, একটা বাতাস ঢুকে ঘরের বিভিন্ন জায়গায় আঘাত করে, এবং সে বুঝতে পারে সেটা, এবং তার শরীরেও এসে আঘাত করে, তার কানের কাছ দিয়ে চলে যায়, মাথার উপর দিয়ে চলে যায়, এবং গরম, বাতাসটা অস্বাভাবিক রকমের গরম। তখন ওনারা এই বিষয়টা একটু উপলব্ধি করার মানে শুরু করেন যে আসলে এরকম একটা ঘটনা ঘটেছিল, কিন্তু বলেছিল যে না, তার মেয়েটা তো একদম একটা ঝগড়াঝাটির কারণে হয়তো সুইসাইড করেছে, এর সাথে ওইটার কোনো সম্পর্ক নাই। তো আসল ভাই, তো একদিন শুক্রবারে সন্ধ্যার পর ওই ছেলেটা অল্প বয়স ছিল হলেও ওর নিজস্ব একটা প্রাইভেট কার ছিল, ড্রাইভারও রেখে দিয়েছিলেন তার বাবা। তো ছেলেটা শুক্রবার রাতের বেলা হঠাৎ করে তার ইচ্ছা করে সে ঢাকা নারায়ণগঞ্জ যে এমনি একটু লং ড্রাইভে বেরোবে বাসা থেকে। তো ড্রাইভার সাথে থাকলেও ড্রাইভারকে সে বলে যে তুমি পিছনে বসো, আমি গাড়ি চালাবো। তো ড্রাইভার পিছনে বসে, সে নিজেই ড্রাইভিং করা শুরু করে। তো ঢাকা নারায়ণগঞ্জ রাস্তার একটা জায়গায় এসে সম্পূর্ণ মানে গাড়ির ব্রেকও সব ঠিক ছিল, সবই ঠিক ছিল, কোনো জায়গার সাথে সংঘর্ষ হয় নাই। হঠাৎ গাড়ির মধ্যে ড্রাইভারের ভাষ্য অনুযায়ী, ড্রাইভারও খুব আহত হয়েছিল আর কি, কিন্তু বেঁচে গেছে। ড্রাইভারের ভাষ্য অনুযায়ী ও গাড়ির মধ্যে গাড়ি চালানোর সময় খুব অস্বাভাবিক রকমের আচরণ করা শুরু করে। আচ্ছা, ঠিক মনে হয় যে ও গাড়ির স্টিয়ারিংটা ধরে অস্বাভাবিক রকমের নড়াচড়া করছে, ওর ঘাড় ডানে সামনে বায়ে অস্বাভাবিক রকমের বাঁকা করছে। এরকম এই একটা পর্যায়ে পিছন থেকে ড্রাইভার বলে, স্যার কি করছেন, ভালো করে গাড়ি চালান। কিন্তু এই কথা বলতে বলতে হঠাৎ করে গাড়িটা রাস্তার পাশে খাদে নামে দেয়, এবং মারাত্মকভাবে ড্রাইভার আহত হয়, কিন্তু ওই সন্তানটা মারা যায়। এবং ওই ছেলেটা যেদিন মারা গিয়েছিল, ওই বিড়ালটাও কিন্তু খুবই অস্বাভাবিক রকমের শব্দ করেছিল ওই ওর বাড়ির চারদিক দিয়ে।
তো রাসেল ভাই এইটা 2 সন্তান মারা গেল। তো যাই হোক, এরপরে ওনার যে বাবা, যে ছেলেটা আমাকে বলেছে তার বাবা, তো বাবা উনি নিজেই, ওনার ড্রাইভার ছিল না, উনি নিজে একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি চালাতেন আর কি। তো উনি যখন বাসা থেকে বের হন, গাড়ি চারদিকে কাচ, মানে কালো রঙের কাচ ছিল আর কি ওইটা। তো বাসা থেকে বের হন, সবাই দেখলো যে গাড়ি, বাসা থেকে উনি বের হয়ে শুধু গেট থেকে বের হয়ে গাড়িটা থেমে গেল, আর গাড়িটা সামনেও হয় না পিছনেও আসে না। সবাই মনে করেন হয়তো বা উনি গাড়ির মধ্যে ফোনে কথা বলছে, এই জন্য গাড়ি থামিয়ে হয়তো ফোনে কথা বলছে। কিন্তু না, অনেকক্ষণ, কয়েক ঘন্টা একই রকম অবস্থা থাকার পরে উপরে খবর দেয়া হলো যে দেখেন তো গাড়িতে উনি মানে সামনে স্টিয়ারিং এর উপরে মাথাটা দিয়ে কেমন করে যেন পড়ে আছেন, বা সামনের কাছ থেকে যেটা দেখা যাচ্ছিল আর কি। তখন বাড়ির সদস্যরা নামেন, আমাকে যে বলেছে যে তার বাবা আর কি, সন্তান নামেন, তার স্ত্রীও নামেন, এবং বিকল্প চাবি দিয়ে যখন দরজাটা খোলা হয় তখন আসলে অদ্ভুত ব্যাপার, ওই যে ব্যক্তিটা, ওনার চোখ, নাক, মুখ এবং কান সব দিক দিয়ে মানে এত পরিমাণ ব্লিডিং হয়েছে, মানে এটা অস্বাভাবিক। মানে উনি ব্লিডিং এ মারা গেছেন, কিন্তু চোখ দিয়ে রক্ত পড়েছে এইভাবে অস্বাভাবিক, এটা মানে কোনো, মানে এটা কোনো ব্যাখ্যা নেই। এবং ওনাকে ডাক্তারের কাছে যখন নিয়ে যাওয়া হয়েছিল, ডাক্তার বলেছিল যে মেডিকেল সায়েন্সে এটার কিছু কিছু ব্যাখ্যা আছে, কিন্তু সেটাও অ্যাবসুলুট না যে হঠাৎ করে এরকম হয়, মানে চোখ দিয়েও রক্ত পড়া। তো আসলে ঘটনা যেটা সেটা হচ্ছে যে আমাকে যে বলেছিল, ও খেয়াল করেছে ওর বাবার গাড়ির চাকায় অনেক রক্ত লেগে আছে। তো মনে হচ্ছিল যে একটু আগেই ওর বাবা কোনো কিছু হয়তো পিষে দিয়ে চলে এসেছে গাড়িটা নিয়ে। গাড়িটা তো মানে জাস্ট একটা, মানে অল্প কিছু দূরে, অল্প মানে জাস্ট খালি বাসার থেকে গড়িয়ে বের হয়েছে। মানে কিছু, মানে মনে করছে হয়তো বা ইঁদুর বা বিড়াল হতে পারে, কিন্তু যেটাই মারা গেছে তার কোনো ডেড বডি পাওয়া যায় নাই। কিন্তু এত পরিমাণ রক্ত, মনে হচ্ছে যে বড় কিছুকে চাপা দিয়েছেন উনি। আচ্ছা, কিন্তু কি দিয়েছেন ওখানে কিচ্ছু পাওয়া যায় নাই। এবং ওই দিনটা ছিল রাসেল ভাই শনিবার। আচ্ছা, এবং ওই শনিবারের পর থেকে আর কখনোই ওই বিড়ালটাকে দেখা যায়নি ওদের বাড়িতে। তো এটাই ছিল ওর ফ্যামিলির সাথে ঘটনা। আর রাসেল ভাই, এখানে একটা বিষয় আমি বলতে চাই লিসেনারদের উদ্দেশ্যে, যে আমাদের ব্যক্তি জীবনে অনেক প্রবলেম আছে, অনেক সমস্যা আমরা ফেস করি। সেই সমস্যার সমাধানেরও অনেক পদ্ধতি রয়েছে, অনেক বিষয় আছে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী অনেক তদবির আছে এবং অনেক আমল আছে। তো আমাদের উচিত সেই বিপদগুলোতে ধৈর্য হারা না হয়ে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সেই সমস্যাগুলোর সমাধান করা। আমরা যেন আমাদের এই সমস্যাগুলো সলভ করতে গিয়ে এমন ধরনের কোনো বিকল্প পন্থার আশ্রয় না নেই যা আমাদের পুরো পরিবার, ব্যক্তি জীবনকে ধ্বংস করে দেয়। এই ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিতে গিয়েই আমাকে যে ছেলেটা বলেছিল, নাম বলছি না সঙ্গত কারণে, তো সে অজর ধারায় কেঁদেছিল যে তার বাবা একটা সত্য সমস্যার সমাধান করতে গিয়ে মানে এমন একটা সমস্যা সৃষ্টি করেছিল, এখন তার পরিবারে ওই সন্তান এবং তার মা ছাড়া আর কেউ নাই। তার পরিবারটা একদম মানে মরুভূমির মতো হয়ে গেছে। লিসেনারদেরকে আমি রিকোয়েস্ট করবো যে যত সমস্যাই হোক আমরা যেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সেগুলোর সমাধানের চেষ্টা করি, আমরা যেন কোনো ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় না নিই। ধন্যবাদ। আমরা একটু হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে যাই, আমাদের চলে যাচ্ছি ডক্টর আরিফের কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স। আসলে যেসব ঘটনা শেয়ার করি সেগুলি কারো কাছ থেকে শোনাই ঘটনা রাসেল ভাই, কিন্তু কেউ বলে গেছে বা বলে শেয়ার করে ফেলেছে, সেগুলো আবার এখানে এসে শেয়ার করার মানুষ আমি না রাসেল ভাই। সরি টু সে, কারণ আমি একটু দেখেছি যে বলছে অনেকে যে আমি নাকি ঘটনা আগের কারো কাছ থেকে শুনি। আপনারা একটু যাচাই করবেন, এবং আমি যার ঘটনা বলেছি সাইদুর রহমান স্যার সাহেব, তাকে নিয়ে আসবো এখানে। যেহেতু আমি এখানে রেগুলারলি আসতে পারি, আমার সে চান্স আছে আমি তাকে বলে সে অবশ্যই আসবে। যেহেতু সে গুছিয়ে বলতে পারবে না দেখেই আমাকে গুছিয়ে বলতে হয়েছে। হয়তো কোনো সমস্যা নেই। যার ঘটনা এখন শেয়ার করব তার নাম হচ্ছে শাহান আহমেদ। তিনি একজন হাফেজ, হাফেজ মঈনুদ্দিন সাহেব আছেন এখানে, তিনি একজন হাফেজ। তো আমি রাসেল ভাই একটু আমার জাজমেন্টের কথা বলতে চাই যে আমি কিভাবে তার কাছে আসলাম। সে আমাকে ঘটনা শেয়ার করেছিল, তো আমি আসার আগে মানে গতকালকে আমি কালকে তাকে ফোন দিয়েছিলাম যে শাহান ভাই, আমি তো আপনার ঘটনা শেয়ার করব, আপনি আমাকে একটু কোরআনের খেরাত পড়ে শোনান। তো তার আর তেলাওয়াত মাশাআল্লাহ খুবই সুন্দর। যে আপনি হাফেজ বলছেন, আপনার ঘটনাটা কতটুকু সত্য বা কাউকে শেয়ার করেন কিনা আমি জাস্ট জানার পরে রাসেল ভাই এখানে শেয়ার করছি। সে বলেছে যে সে কাউকে বলেনি, আমি ছাড়া, তার মা ছাড়া। তো শাহান আহমেদ সাহেবের উনি মৌলভীবাজার থেকে আমাকে ঘটনাটি শেয়ার করেছেন। বাবা, অনেক দূর আসতে পারবেন না, অনেক দিন, প্রায় 1.5-2 মাস আগে আমাকে বলেছেন। আমি সময় করতে পারিনি, এখানে শেয়ার করতে পারিনি। আজকে ভাবলাম না, ওনার ঘটনা শেয়ার করা দরকার।
তো ওনার যে ঘটনাটি ঘটে, উনি আরো 10 বছর আগে হাফেজ হন, রাসেল ভাই। হাফেজ হবার পরে তিনি 5 বছর বিভিন্ন মসজিদে রিভিশন দিয়ে প্র্যাকটিস করেন, রিভিশন করে প্র্যাকটিস করেন। 5 বছর প্র্যাকটিস করবার পরে তিনি তার এলাকায় আসেন। এলাকায় আসার পর 2 মাসের জন্য এলাকা হতে প্রায় কিছু দূরে আরেকটা চাকরি হয় তার। সেখানেও কিছুদিন চাকরি করার পর তার মন টেকে না, সে বাড়িতে চলে আসে। তো বাড়িতে অবস্থানরত অবস্থায় সে আসরের ওয়াক্ত হয়ে যায়। তো আসরের ওয়াক্তে সে তার ঘরের সাথেই, অলমোস্ট 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, তো ঘরের সাথেই যে মসজিদটা, সেখানে যে দেখে যে আসরের কোনো নামাজের আজান হয় নাই। তো সে মনে করে যেহেতু আজান হয় নাই, বাড়ির কাছের মসজিদ, আমি আজান দিয়ে নামাজ পড়ি। আচ্ছা, সে আজান দেয় মসজিদে, এবং আজান দেওয়ার পরে এলাকার মোটামুটি অনেক মুরব্বীরা মসজিদে আসে তার পেছনে নামাজ পড়বার জন্য। হয়তো এটা আল্লাহর ইচ্ছা ছিল, হয়তো আল্লাহর ইচ্ছা ছিল মসজিদে জামাত হোক। তো আলহামদুলিল্লাহ জামাত শেষ করে, জামাত শেষ করবার পর এলাকার লোকজন বলে, তোমার বাবাকে তো আমরা অনেকদিন ধরে চিনি, তোমার বাবা আমাদের খুব কাছের মানুষ, তার ছেলে তুমি হাফেজ হয়েছো, তো আমাদের হক আছে তোমাদের উপর বলা, তোমাকে বলা তুমি এই মসজিদের ইমাম হও। তো এই মসজিদে কিছুদিন আগে ইমাম ছিল, কিন্তু ইমাম যাওয়ার পরে রাসেল ভাই এখানে কেউ নামাজ পড়াতো না বা নামাজ হতো না। পাশে আরেকটা বাড়িতে ওইখানের মসজিদে সবাই নামাজ পড়তো। তো মসজিদে ইমাম হওয়ার জন্য অনেক জোর জবরদস্তি করার পরে সে রাজি হয়, ঠিক আছে এই মসজিদে সে ইমাম হবে। তো ইমাম হওয়ার পরে প্রায় অনেকদিন ভালো অবস্থায় চলছিল। তো মাঝখানে একজন ইমাম রাখা হয়েছিল, কিন্তু সেই ইমামটিও চলে গেছিল। রিজনটা কি রাসেল ভাই সেটা তিনি আমাকে পরিষ্কার করে বলেনি, হয়তো তিনি জানতেন না কেন তিনি চলে গেছেন। তো তার বাড়িতেই সে থাকতো, খেত এবং মসজিদে এসে নামাজ পড়তো। কিন্তু একটু ইজি করার জন্য সে বলতো যে আমি, আমার ঘুমেরও একটু দরকার আছে, প্লাস ফজরের ওয়াক্তে তো প্রপার টাইমে উঠে আজান দিয়ে পড়াতে হয়। তো সে কি করতো, ডিসিশন নিল যে সে আপনার মসজিদের ভেতরেই থাকবে। তো মসজিদের এন্ট্রান্সের সাথেই তার একটা ঘর ছিল, সেখানে সে থাকতো, ঘর মসজিদে ঘুমাতো। তো এলাকার লোকজনদের বাচ্চা কাচ্চা মক্তবে আসতো, সে পড়াতো আর কি। তো দিনকাল খুব নর্মালি ছিল, খুব জাহামরি নর্মাল কিছু না, সে ফিল করতো সেটাও না। আর উনি হাফেজ মানুষ, তার কোরআন শরীফ তার সাথেই থাকে। তো আলহামদুলিল্লাহ ভয় পাওয়ার কোনো কারণ নাই। যেদিনের ঘটনা সেদিনের কথা বলছি, হঠাৎ করে গভীর রাতে প্রচন্ড ঘুম ভাঙে। তো অবচেতন অবস্থায় চিন্তা করতে থাকে, ঘুম ভাঙে এবং ঘুম ভাঙে একটা সালামে। তাকে সালাম দেওয়া হয় যে শাহান সাহেব ওঠেন, আসসালামু আলাইকুম, এরকম সালাম দেওয়া হয়। তো একসাথে অনেকগুলা সালাম আসার পরে সে মনে করে হয়তো ফজরের ওয়াক্ত হয়ে গেছে। ঘুমটা হঠাৎ করে ভাঙে, তো মনে করে ফজরের ওয়াক্ত হয়ে গেছে কিনা। সে দরজা খোলে। তো দরজা খুলে মোটামুটি আলোতে যতটুকু দেখতে পায়, কারণ তিনি যে জায়গা প্যাসেজটা ক্রস করে দরজাটা গেটটা খোলে, তো ওইখানে তেমন একটা আলো ছিল না। যতটুকু আলোতে সে দেখতে পাচ্ছেন যে সাদা পাঞ্জাবি পরা কয়েকজন লোক তাকে তার সামনে দাঁড়িয়ে আছে, এবং চেহারাটা পুরো অস্পষ্ট। তার কাছে মনে হতে থাকে যে হয়তো ঘুম থেকে উঠছি সেজন্য হয়তো বা স্পষ্ট দেখতে পাচ্ছি না, প্লাস আলো একটু কম ছিল। তো ওইখানে যে লোকগুলা বারবার ঘরের সামনে দাঁড়িয়েছিল তাকে বলতে থাকে যে শাহান সাহেব, আপনার পেছনে আমরা তাহাজ্জুদ নামাজ পড়তে চাই, আপনি কি মসজিদের গেটটা একটু খুলে দিবেন কিনা, আমার ভেতরে ঢুকে তাহাজ্জুদের নামাজ আদায় করব। তো সে কোনো কথা চিন্তা না করে ওয়াশরুম থেকে বাথরুম করে উজু করে পাঞ্জাবি পরে গেটের কলাপসেবল খুলতেই তারা পেছনে পেছনে আসতে থাকে। তিনি এত কিছু খেয়াল করেন এই অন্ধকারে, কিন্তু তাদের গায়ে তাদের ওই এনভায়রনমেন্ট একটা সুগন্ধ, এত সুন্দর গন্ধ আসতে থাকে যে এত সুন্দর আতরের গন্ধ তিনি আগে কখনো পান নাই। তো এক প্রকার মনের মধ্যে অবচেতন মনে চিন্তা করতে থাকে যে ইস, আমার গায়ে যদি আতরের গন্ধটা থাকতো খুব ভালো লাগতো, গন্ধটা যাচ্ছেই না। তো পাশ থেকে একটা লোক বলে, না, আপনার গায়ে আতরের গন্ধটা দেওয়া যাবে না, থাকলে আপনার ক্ষতি হবে। তো তার কথা চিন্তা করতে থাকিস। আমি তো মনে মনে চিন্তা করলাম, আমি তো বলিও নাই, কিন্তু সেটা কিভাবে বললো, এই কথাটা জাজ করার আগেই সে বললো যে আপনাদের গায়ে তো আতরের গন্ধ আছে, আমার গায়ে থাকলে কি সমস্যা। তো এই কথাটা বলার পর তিনি বলে যে আপনি গেট খুলুন। তো গেট খুললো। গেট খোলার পরে মসজিদের ভেতরে সামান্য একটু আলো, ওই যে লাল এবং সবুজ ছোট বাতি যে জ্বালানো থাকে, একটা সবুজ বাতি জ্বলছিল মসজিদের ভেতরে। তো উনি ঢোকার পরেই লোক যারা তার পেছনে পেছনে ঢুকলো তারা বললো যে দয়া করে লাইট জ্বালাবেন না, আমরা লাইট না জ্বালিয়ে আপনার পেছনে নামাজ পড়বো। তো তিনি চিন্তা করলেন, লাইট একবার অন্ধকার হয়ে গেলে সিজদাতে যাওয়ার পরে তো কিছু আলো তো দেখতে হবে না, তো নামাজ নাকি হবে না, তার কথায় ভাষ্য মতে। তো বলে যে আমি দেখছি যে সামান্য আলো আছে, তো ইনশাল্লাহ সমস্যা হবে না, নামাজ পড়াতে পারবো। তো
তিনি তাহাজ্জুদ নামাজের জন্য কাতারে দাঁড়িয়ে যায়। কাতারে যে কজন লোক ছিল তার সে দেখছে যে পিছনে 4-5 জন লোক, তাদের পাগড়ি, মাথার উপরে পাগড়ি নাকি গম্বুজ এত বড়, এটা কি মাথার উপরে, চেহারাও পরিষ্কার না, একদম ঝাপসা চেহারা, একদম ঝাপসা চেহারা, পরিষ্কার চেহারাই না। অনেকে বলে যে হাফেজ সাহেব এখানে আছেন, অনেকেই বলে যে খুব কর্কট চেহারা, বিকট দৃষ্টি, কেমন কাটা কাটা চেহারা, মুখ একদম ঝাপসা চেহারাগুলা, মাথার উপরে কি গম্বুজ নাকি সাদা, এটা কি এত বড় পাগড়ি, তার মাথার মধ্যে কিছু আসছে না। সে বলল যে আচ্ছা ঠিক আছে স্টার্ট করি, এবং মনে মনে চিন্তা করলো যেহেতু তাহাজ্জুদের নামাজ কেরাত একটু বড় করে পড়বো, কেরাত একটু বড় করে হবে, তো সে কিরাত পড়া শুরু করলো। একটা পর্যায়ে কিছুক্ষণ পর তার মনে হলো না হ্যাঁ আমি রুকুতে যাব। সে রুকুতে যাওয়ার পর হাঁটুতে ধরে যখন নিচে তাকিয়ে আছে, হঠাৎ করে দেখে যে তার পাশে যেসব লোক ছিল তাদের কারোরই পা মাটিতে নাই। তো তিনি যখন সিজদা রুকুতে আছে, সিজদায় যাবে কি, সে চিন্তা করতে থাকলো আমার সাথে কি হচ্ছে। সে জাস্ট দাঁড়ানোর পরে চিন্তা করলো যে এরকম যদি হতো, আমি যদি জানতাম তাদের পা মাটিতে থাকবে না, তাহলে আমি কিরাত পড়তেই থাকতাম, আমি নন স্টপ কিরাত পড়তে থাকতাম, আমি যাইতামই না রুকুতে। কিন্তু পেছনে তাকিয়ে দেখে যে তার পেছনে ওই 5 জন অনেক মুসল্লি, অনেকেই সাদা কাপড় পরা মসজিদের ভিতরে তার পেছনে দাঁড়িয়ে আছে। সে এতগুলা মানুষের মাঝখান দিয়ে দৌড় দিয়ে, মানে ভেদ করে, বলতে গেলে ভেদ করে আসছে। এই সবাই কি অদৃশ্য নাকি তাদেরকে টাচ করা যায় না, তাদের ডাইমেনশন কি তার কোনো আইডিয়া নেই। সে দৌড়িয়ে এসে দরজা বন্ধ করে দেয়। আর এদিকে মসজিদের ভেতর থাকতে থাকে তোলপাড়, এত শব্দ রাসেল ভাই, এত শব্দ মসজিদের ভেতরে। তার চিন্তা হতে থাকে যে মসজিদের ভেতরে কি হচ্ছে, ওখানে তো অনেক কোরআন শরীফ আছে, অনেক ডেলিকেট জিনিসপত্র আছে যেগুলি পায়ে মাটিতে পড়ে গেলেও অনেক সমস্যা, অনেক জিনিসপত্র আছে, কিন্তু এত শব্দ, মসজিদটা মানে ভেঙে চুরমার হয়ে তাদের ঘরের উপরে, মানে তার উপরে পড়বে, এরকম কন্ডিশন। এরকম কন্ডিশনে সে আয়াতুল কুরসি পড়ে তার শরীর বন্ধ করার চেষ্টা করে, সূরা কাহফ পরে শরীর বন্ধ করার চেষ্টা করে। অনেক চেষ্টা করার পরে তিনি মুখ দিয়ে, মানে হাত দিয়ে তার মুখ ঢেকে রেখেছিল। হঠাৎ করে হালকা আলোতে তার, সে হারিকেন ছিল পাশে, হালকা আলোতে সে দেখতে পায় যে তার রুমে আবার, বলে রাখে রাসেল ভাই, তার রুমে আবার ওই মসজিদের যে লাশের খাটিয়াটা তার রুমেই ছিল, মানে তার রুমেই নর্মালি থাকতো। কিন্তু এতদিন তো কোনো প্রবলেম ছিল না, এতদিনের কোনো প্রবলেম সে ফেস করে নাই। কিন্তু সেদিন এই হাত মুখ থেকে সরানোর পর সে দেখে যে সেই কফিনের, সেই লাশের খাটির উপর একটি ডেড বডি পড়ে আছে। এতক্ষণ ঢোকার সময় কিন্তু তার চোখে পড়ে নাই, কিন্তু সেই হারিকেনের হালকা আলাপছা আলোতে দেখতে পাচ্ছে যে লাশের খাটির উপরে একটা লাশ পড়ে আছে। এটা দেখার পর সে আর কোনো কিছু মনে না নেই, কিচ্ছু নাই, তার ঘুম ভাঙে বাচ্চাদের ডাকে। আচ্ছা, বাচ্চাদের ডাকে ঘুম ভাঙে। বাচ্চারা আবার, মক্তবের বাচ্চারা অবাক হয়ে আছে যে আমাদের শিক্ষক কোথায় শুয়ে আছে। তার ঘুম ভাঙে সেই লাশের খাটিয়ার উপরে, খাটিয়ার উপর তার ঘুম ভাঙে, এবং দেখে যে মক্তবের লোকজন, তার শরীরে প্রচন্ড টেম্পারেচার, বলে যে আমার শরীরে এত টেম্পারেচার, এত জ্বর উঠে যায় আমার, আমি মক্তবের ছাত্রদেরকে ছুটি দিয়ে বাসায় চলে আসি। 10 দিন সে জ্বরে ভোগে, টানা 10 দিন। কিন্তু ওই যে 10 দিন তার বাড়িতে চলে যায়, সে যাওয়ার আগে সে মসজিদটা চেক করে গেছিল। এত যে শব্দ হলো মসজিদের ভিতরে, কি হয়েছিল মসজিদের ভিতরে সেদিন, মসজিদের মতোই আছে, কোনো সমস্যা নেই মসজিদে, না মানে কোনো প্রবলেম হয়নি। সো সে তার বাসায় যায়, এবং অনেকেই বলে যে তোমার তো জ্বর ঠিক হয়ে গেছে, তুমি এখন মসজিদে ব্যাক করো। কিন্তু আলটিমেটলি রাসেল ভাই সে আর এইসব জব এখনো পর্যন্ত করেন না। সে ইভেন অনেক জায়গা থেকে অফার পায় তারাবি নামাজ পড়ানোর জন্য, হয়তো বা সে করে কিনা আমি জানি না রাসেল ভাই, কিন্তু সে আর এসব জবের ব্যাপারে, ইমাম সাহেবের জবের ব্যাপারে আর নাই। সে বলেছে যায় না, আমার সাথে যা ঘটে গেছে কখনো আমি চাকরি করব না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, আরো একবার, অনেক লম্বা সময় পর একটা বিরতি নিচ্ছি। ছোট্ট বিরতি হবে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। একটু আমাদের নতুন একজন অতিথি আছে, তার ঘটনা শুনে নিই। আপনার নামটা প্লিজ একটু বলবেন, এবং আপনার ভিডিও যদিও আছে আপনি নামটা একটু বলবেন, তারপর আপনার ঘটনায় আমরা যাই। হ্যালো লিসনার্স, আমার নাম ইহাম ইসলাম সৌরভ, আমি রংপুর থেকে এসেছি। জি, আমার স্টোরি হচ্ছিল আমার দাদার বাবাকে নিয়ে। আচ্ছা, আমার দাদার বাবারা 2 ভাই ছিল, তারা পাকিস্তান থেকে বাংলাদেশে চলে আসে। আচ্ছা, তো বাংলাদেশে চলে আসার পর তাদের ইনকামের কোনো সোর্স থাকে না। এক ভাই ভিক্ষা করে, আর এক ভাই ধরেন আল্লাহর নামে চলা শুরু করে। তো আল্লাহর নামে চলা শুরু করার সময় সে অনেক ইবাদত করত, ইবাদতের মাধ্যমে সে অনেক কিছুর হাসিলত পায়, যেমন সে অনেক কিছু করতে পারত।
মানুষের জিনের সমস্যা দূর করে দিতে পারতো, মানে এই সমস্ত প্রবলেম তিনি সলভ করতে পারতেন। যে কোনো গ্রামের ধরেন একটা মহামারী অসুখ ছড়াইতো, যেমন আগে পক্স বা জন্ডিস, এগুলো একটা মারাত্মক ডিজিজ ছিল। সেই সময় তাকে বলা হইতো যে আপনি একটু গ্রামটা পাহারা দেন। তো সে করতো কি, একটা ল্যাম্প নিয়ে আর একটা লাঠি নিয়ে সে গ্রামটাকে 3 বার চক্কর দিত, 3 বার বা 4 বার চক্কর দিত। তো ওই যে সপ্তাহে যে চক্করটা দিত, ওই সপ্তাহ ভরে গ্রামে কোনো অসুখ আসতো না। অন্য গ্রাম দিয়ে চলে যেত, কিন্তু ওই গ্রামে আসতো না। তারপর তার একটা স্পেশালিটি বলি, সে পানির উপর দিয়ে হাঁটতে পারতো। আচ্ছা, এটা তো খুবই অদ্ভুত ব্যাপার। তো পানির উপর দিয়ে হাঁটতো কিভাবে? সে তার কাছে টাকা পয়সা নাই, তো এখন নদীতে যখন পার হওয়া লাগবে তখন টাকা পয়সা লাগবে। তো এখন তার কাছে টাকা পয়সা নাই, কি করবে? তো তার যে পাওয়ার ছিল সেই পাওয়ার দিয়ে সে নদীর উপর হাঁটে যেতে পারতো। তো এই বিষয় যে তারপর হাওয়া দিয়ে উঠতে পারতো। আপনারা সবাই শুনেছেন সবকিছু এগুলো? হ্যাঁ, এগুলো শুনেছি। তো এখন যে বিশ্বাস করবে না, এটা বিশ্বাস মানে করাটা খুব ডিফিকাল্ট, এই জন্যই বলছি। এটা আপনাদের ফ্যামিলিতে প্রচলিত? এটা আমার ফ্যামিলিতে প্রচলিত। তারপর আপনি যশোরের নড়াইল এলাকায় একটা স্পেসিফিক গ্রাম আছে, নামটা আমার মনে নেই। ওই গ্রামের যে ফকিরগুলো আছে যারা এই সব কাজ করে থাকে, পুরাতন ফকিরদের কাছে নাম যদি জিজ্ঞাসা করেন যে হাজারি ফকির নামে যে ফকিরটা ছিল, সে কি আকাশ দিয়ে বা পানির উপর দিয়ে হাঁটতে পারতো? তো তারা বলে দিবে হ্যাঁ পারে, কারণ এটা আমি নিজে শুনছি। তারপর সে করতো যে ধরেন মাটি তো কবর যেরকম খুঁজতো সেরকম কবর খুঁজতো। আচ্ছা, কবরের মতো তাকে শুয়াই দিত। শুয়াই দেওয়ার পর কবরের মাঝখানে একটা বাঁশ পুঁতে রাখতো। বাঁশ পুঁতে রাখার পর করতো যে কবরের ওই বাঁশের নিচে একটা বাটি দিত। তারপর সে কবরে যেরকম মানুষকে একেবারে দাফন দিয়ে দেয় সেরকম দিয়ে দিত। সে কবরের নিচে বসে মেডিটেশন করত। আর উপর দিয়ে বলা থাকতো যে আমার যদি ক্ষুধা লাগে তাহলে তোমরা উপর দিয়ে। এগুলো তো বুঝছি, আমরা বুঝতে পারলাম যে উনি অনেক কিছু জানতেন। এখন আপনি আমাকে বলেন যে তারপরে কি হলো? তারপর একদিন আমার বড় চাচার খুব অসুখ হয়। তারপর তো আমার দাদির সাথে আমার দাদার বাবা সে যাবে এবং অন্য একটা গ্রামে যাবে। তো সেই গ্রামে যাওয়ার জন্য তাকে একটা নদী ক্রস করা লাগতো আর কিছু দূর হাঁটা লাগতো। তো হাঁটার সময় সে হাঁটতেছে, নদী পর্যন্ত চলে আসছে। ইতিমধ্যে সে দেখে যে রাত অনেক বাজে গেছে, 1:30-2টা বাজে। তখন সে দেখলো যে নদীতে কেউ নাই, নৌকা নদীর ওই পারে আছে, এই পারে নাই। তারপর আবার নৌকা আছে কিন্তু মাঝি নাই। এখন নদীর ওই পারে যাওয়া লাগবে, কারণ আমার বড় চাচার খুব অসুখ, তাকে দেখে কোন একটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে। তো এখন আমার দাদি তার শ্বশুরকে বলল যে আচ্ছা আব্বা, এখন তো নদী তো পার হওয়া লাগবে, কিন্তু নৌকা টোকা তো কিছুই নাই, নৌকা ওই পারে আছে আর মাঝি তো নাই। তো আমার দাদির শ্বশুর করলো কি যেন মুখে মুখে ফিস করে বলার পর সে রাতের বেলার সময় খুব ঠান্ডা পড়ছে, এখন কুয়াশা দিয়ে দেখতেছে কি ওই নদীর ওই পার থেকে একটা নৌকা আস্তে ভেসে আসতেছে। এখন আস্তে আস্তে যে ভেসে আসতেছে, সে ভেসে আসবে যে নদীর একটা স্রোত লাগবে, কিন্তু নদী কোনো স্রোত নাই, একেবারে ডেড নদী, একেবারে পানি একেবারে স্তব্ধ, নড়াচড়া করতেছে না নদী। আচ্ছা, নৌকাটা ঠিক আমার দাদির 10 থেকে 12 হাত দূরে থামে। এখন দাদি দেখে যে নৌকা থেকে 2টা লোক নামলো, সাদা পোশাক পরা 2টা ঝাপসা লোক নামলো। নামার পর উধাও হয়ে গেল, আর খুঁজে পেল না। আমার দাদি খুব ভয় পেয়ে গেছে, তার শ্বশুরকে বলতেছে আব্বা লোকগুলা কই গেল? তার আব্বা শ্বশুর বলতেছে যে আচ্ছা তুমি এগুলো কিছু ভাইবো না, নৌকাতে উঠো। তো আমার দাদি ভয়ে ভয়ে তার শ্বশুরকে একটু চিপে ধরে উঠলো। উঠার পর বলতেছে যে আচ্ছা নৌকাতে তো উঠলাম, এখন যাব কিভাবে? তো এখন তার শ্বশুর বলল যে আচ্ছা তুমি চুপ করে থাকো একটু, তারপর দেখো। তো সে করলো কি, পানি যে নদী আছে, নদী থেকে হাতে করে একটু পানি নিল। পানি নেওয়ার পর ওখানে কিছু একটা পড়ে ফু দিল পানিতে ফু দেওয়ার পর আবার নদীতে ছিটাই দিল। নৌকাটা অটোমেটিকলি আবার ওই পারে চলে গেল। ওই পারে চলে যাওয়ার পর আপনার চাচা এক সময় চেয়েছিলেন যে তার কাছ থেকে অনেক কিছু জানতে, পরে তিনি পেয়েছিলেন, সেটা আপনি বলছিলেন। পরে সে পেয়েছিল, অনেক কিছুই পেয়েছিল, এখনো পারছে, কিন্তু চাচা আমার ব্ল্যাক ম্যাজিকে ইনভলভ হয়ে যায়।
ব্ল্যাক ম্যাজিকে ইনভলভ হওয়ার পর সে অনেক কষ্ট পায়। কষ্ট পাওয়ার পর এখন ধরেন 8-9 মাস হলো সে মারা গেছে। তো ব্ল্যাক ম্যাজিক তার মানে আপনি কি মনে হয় ব্ল্যাক ম্যাজিক কি ভালো না খারাপ আপনার কাছে? কি ব্ল্যাক ম্যাজিক ধরেন আপনি এখন যদি করতে চান এখন আপনি খুব ভালো ফল পাবেন, কিন্তু আপনার একদিন পর হোক 1 বছর পর হোক আপনি ওইটা বেঁচে থাকতেও আপনি ওটার ফল ভোগ করবেন, খারাপ ফল, মরে যাওয়ার পর তো ভোগ করবেনই। সেটাই। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম আমরা পরবর্তীতে আবার আপনার কাছে যদি সময় পাই তাহলে আবার আসবো। আচ্ছা, আমি একটু মহিউদ্দিন ভাইয়ের কাছে যাই। মহিউদ্দিন ভাই, আপনার কাছে তো আসলে অনেকেই অনেক কিছু জিজ্ঞেস করছেন, তো অনেকেই বলছেন যে মানে বেশিরভাগ প্রশ্ন এরকম যে আমি দেখলাম যে সবাই এক ধরনের যে এই চাকরি, আমি পড়াশোনা শেষ করলাম, চাকরি পাচ্ছি না, আমার এটা শেষ হয়ে গেল, আমি একজনকে পছন্দ করতেছি, সবকিছু ঠিকঠাক সবারই। তো আপনি ওই যে বলে যে সিমটম সব একই রকমের সিমটম, এবং আমি যেটা বলছি যে একজনই শুধুমাত্র একটা কথা এবং একটা কথা জিজ্ঞেস করছেন, সেটাতে মনে হয় সব সমস্যার সমাধান হয়ে যাবে। সেটা হচ্ছে যে আমরা সমাধান বলছি না, আমরা জিজ্ঞেস করছেন একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আতশী রোগটা আসলে কি, এটা হলে কি হয়? জি, আতশী রোগটা কি, সেটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ ধার্মিক ব্যক্তি যারা হয়ে থাকেন, তারা ধার্মিক ছিলেন, তারা আমাদের জন্য দোয়া করে যান যে তাদের মতো যেন আমরা অনুসরণ হই, আমরা যেন তাদের মতো ইবাদত বন্দেগী আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক চলি। কিন্তু আমাদের অলসতার দরুন আমরা এগুলো ছাড়া দেওয়াতে ওই আমাদের পূর্বপুরুষের যে লোকগুলো আল্লাহওয়ালা ছিল তাদের মনে আঘাত, কষ্ট পাওয়া হয়। ওই কষ্টটাই আমাদের এই সমস্ত খারাপ আনে, আমাদের দুর্ভোগ ডেকে আনে, এটাকে আতশী রোগ বলা হয়। ও আচ্ছা, তাহলে তো খুব ইজি যে আমি আমার ইবাদত দিয়ে সবকিছু ঠিকঠাক করে ফেলতে পারি। যারা ধার্মিক হন, জি জি জি, এখন আমরা অলসতার দরুন আমরা তাদের ইবাদত বন্দিকে আমরা কোনো কিছু করি না। তারা যেভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাসূলের হুকুম, আমাদের অলসতার কারণে আমরা ছেড়ে দিছি। তাদের মনের ভিতর যে আঘাতটা, কষ্টটা, সেটি আমাকে অন্ধপথ সবকিছু বিফল হয়, ওইটাকে আতশী রোগ বলা হয়। ওকে, সো আপনারা আরো, আমি বলবো যে আপনারা যদি আরো ডিটেল জানতে চান, আমার মনে হয় যে আপনারা এটা করে যদি ফল পান তাহলে অবশ্যই জানাবেন। আর আমাদের এখানে আমি বলেছি যে মহিউদ্দিন ভাই আসবেন যতটা সম্ভব, এখানে আসবেন, কোনো সমস্যা নাই সেটার জন্য। আপনার ভাই আপনার ঘটনাটা খুব ছোট্ট করে যদি একটু বলে ফেলেন তাহলে আমরা মোটামুটি আজকে শেষ করে ফেলতে পারি। আপনার প্রশ্নটা। থ্যাংক ইউ রাসেল ভাই, আবারও লিসেনারদেরকে শুভেচ্ছা। তো আজকে এখন আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আপনারা অনেকেই বিভিন্ন সময় এর আগে শেয়ার হয়েছিল, যে জাপানের সুইসাইড ফরেস্টের গল্প, মাউন্ট ফুজিয়ামা পর্বতের পাশে যে সুইসাইড ফরেস্ট, অনেকেই সেখানে যান, ভয় পান, সুইসাইড করেন। তো আজকে আমি আমার রাজবাড়ী জেলার একটা সুইসাইড গার্ডেনের কথা বলবো, যেখানে অনেকেই গিয়েছেন, সুইসাইড করেছেন, এমনকি আমি নিজে গিয়েও দেখে এসেছি কিছুদিন আগে ভাই। তো জায়গাটা রাজবাড়ী জেলার সর্বশেষ যে উপজেলা, কালুখালী উপজেলা, সেখানে একটা গ্রামের যে জায়গাটা আসলে বাগানটা জামালের বাগান হিসেবে পরিচিত। আসলে ওই বাগানের মালিকটা জামাল না, জামাল নামে একজন ভদ্রলোক ছিলেন। তো ওনার পরিবারের সাথে একটু রাগারাগির একটা পর্যায়ে উনি ওই বাগানে গিয়ে সুইসাইড করেন, ভোরের দিকে গিয়ে উনি সুইসাইড করেন ওখানে। তো সকালে যখন খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না, ঘটনাটা 2005 সালের ঘটনা, তো অনেক খোঁজাখুঁজি করে যখন পাওয়া যাচ্ছিল না, তখন ওই বাগানে খুঁজতে যান যে বাগানে কি কোনো রাগ করে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা বা সে ঘটিয়েছে কিনা। সত্যি গিয়ে দেখেন যে হ্যাঁ, সে ঝুলছে ওখানে। বাগানের সবচেয়ে বড় মোটা যে গাছটা ছিল, ওই গাছের ডালে উনি ফাঁস লাগিয়ে সুইসাইড করেছিলেন। তো লোকজন আসলে ওই সময় তাড়াহুড়া করে, তার বাবা মা কান্নাকাটির কারণে পুলিশ ডাকবে কখন, তাড়াতাড়ি করে লাশটা নামিয়েছে যে এখনো বেঁচে আছে কিনা, মানে আবেগের জায়গা থেকে আর কি, যেটা করে আর কি। তো পরে লাশটা নিয়ে আসে, কিন্তু ততক্ষণ তো মারা গেছে। পরে পুলিশ লাশ নিয়ে যায়, তাদের নির্দিষ্ট প্রক্রিয়া শেষ করে তাকে দাফন করা হয়। কিন্তু প্রবলেম হয় ভাই, এই জামাল পরবর্তীতে বিভিন্ন আকৃতিতে বিভিন্ন সময় দেখা যায়। প্রথম দেখা যায় তার পরিবারেই, এবং মাঝে মাঝে দেখা যেত জামাল তার কবরের উপরে ঠিক কাফন পরা নিজের কবরের উপর বসে বসে কান্নাকাটি করছে। অনেকেই ওই এলাকায় দেখেছে, এলাকায় যারা শুনছেন এখন তারা এই জিনিসটা হয়তো তারাও জানেন। তো এখানে মারাত্মক যে ব্যাপারটা হয় রাসেল ভাই, জামালের 5 জন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। এই 5 জন ঘনিষ্ঠ বন্ধুর একে একে প্রত্যেকে কিন্তু সুইসাইড করেছে। প্রথম যিনি ছিল, উনি একদিন রাতের বেলা দেখে যে কে যেন দরজা ধাক্কাচ্ছে। তো দরজা খোলার পরে দেখে যে জামাল দাঁড়িয়ে আছে। জামাল বলে, চল আমার সাথে ওই বাগানে যাই।
তখন বলে আমি বাগানে যাবো কেন। এরকম এক কথায় দুই কথায় মানে অজ্ঞান হয়ে পড়ে যেত ওই লোকগুলো, ওর বন্ধুরা। এবং ওদের মধ্যে একটা অদ্ভুত ধরনের মানে বিষয় কাজ করতো, সেটা হলো যখনই জামালকে যে রাতে ওরা দেখতো, প্রত্যেকেই ওদের মধ্যে সুইসাইড করার প্রবণতাটা বেড়ে যেত। আচ্ছা। এবং এইভাবে ওরা বিভিন্ন সময় পরিবারের সবার সামনে কোনো কারণ নাই তাকে হাতে দড়ি নিয়ে যাচ্ছে, কিন্তু কোথায় যাস, যাই আমি বাগানে। কি কেন বাগানে, কেন ওই বাগানে যাচ্ছিল সুইসাইড করার জন্য। তখন লোকজন অনেক কষ্ট করে তাকে ধরে রেখে দিত, যে এইভাবে এই 5 জনই সুইসাইড করে। তো রাসেল ভাই আমি ওখানে গিয়েছি, ওই বাগানটা দেখেছি, ওখানে মোটা মোটা যে গাছগুলো ছিল, আসলে ওই জায়গাটা খুবই একটা ভয়ঙ্কর জায়গা আর কি। তো মোটা মোটা গাছ এখন কেটে ফেলেছে, যেহেতু মানুষ অনেক ভয় টয় পেত। এখনো লোকে মানে দিনের বেলা ওখানে পারতপক্ষে লোক যায় না। মানে আমাকে রাজবাড়ির যে বহুত স্টিমের সদস্যরা আছে ওরা আমাকে নিয়ে গিয়েছিল, আমি ওখানে দেখে এসেছি। আমার গিয়ে আবার নিজেরই গা ছমছম করেছিল, সত্যি কথা। আমার ভয় পেয়েছিল আমি আবার আমার মধ্যে আবার সুইসাইড করার প্রবণতাটা জাগে কিনা। না, আল্লাহর রহমতে মানে আমার হয় নাই, আলহামদুলিল্লাহ। তো এই এলাকার ওই বাগানটা মানে জামালের বাগান হিসেবে পরিচিত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মাহি এবং সামি আমাদের SMS করেছেন। চলে যাব এখন আমাদের নতুন আরেকজন অতিথির কাছে। এখন একটা অডিও ক্লিপ শুনলাম, নতুন আরেকজন অতিথির কাছে আমরা যাব এবং আমরা শুনবো তার ঘটনা। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা যাব আমরা। হ্যালো, ধন্যবাদ রাসেল ভাই। জি, আসসালামু আলাইকুম স্যার। আমার নাম শুভ, আমি আসছি ধামে থেকে। আজকে আমি যে ঘটনা বলবো সেটা আমার ফ্রেন্ড বন্ধুকে নিয়ে, বন্ধুর মাকে নিয়ে। এটা 2002 কিংবা 1-এর দিকে ঘটনা। ওই সময়টা হ্যান্ডসেট ছিল খুব কম, ল্যান্ডফোন ছিল। তো আমার ফ্রেন্ডের বাবা জব করতো, তো সে স্বাভাবিকভাবে রাত 7টা-8টার দিকে বাসায় আসতো। তো একদিন হঠাৎ করে আসতে খুব লেট হচ্ছে, মানে অলরেডি 9:30 বেজে গেছে। তো ওই মুহূর্তে তার মা এবং বাবা, তার মা এবং তার যে ছেলে জুবাইর, তো সে বলল যে তোমার বাবা অনেক লেট করে আসছে, চলো তোমার কাকার পাশে আছে, ওখানে ল্যান্ড ফোন আছে, ওখানে যে ফোন দিই তোমার বাবা কোথায় আছে, কখন আসবে। এই বলে রুম থেকে বের হবে। তো আমি আগেই এখন বলছি, ওদের রুমটা হলো 3 পাশ ঘর। ওর দাদি এক পাশে থাকে, আরেক পাশে ঘর ভাড়া দেয় আর কি, ভাড়াটিয়া থাকে, আর এক পাশে থাকে। পুরো বাড়িটাই বাউন্ডারি করা। তো ওরা যখন বের হচ্ছিল আর কি, দরজা খুলে যখন বারান্দায় বের হয়েছে, বারান্দা গ্রিল করা আর কি। তো বারান্দায় গ্রিলের সামনে যখন গেছে আর কি, বারান্দায় দেখে যে দুয়ারে একটা সাদা শাড়ি পরা মহিলা, আঁচলগুলা আপনার দুয়ারে মাটিতে আর কি মিলে আছে। তো প্রথম ওর মা এবং জুবাইর দেখে ভাবছিল যে দাদি, এত রাতে দাদি কেন বের হলো, অলরেডি লাইট অফ দাদির ঘরে। দেখার পর ওর মা একটু জড়িয়ে চিকার দিয়ে বললো যে এই আপনি কে ওখানে। তো যখন এই কথাটা বলছে, ওই মুহূর্তে ওই যে দাঁড়িয়েছিল যে মহিলাটা আর কি, সে ওদের দিকে ফিরে তাকায়। ফিরে তাকানোর পর এতই একটা বিশ্রী একটা চেহারা, মানে জুবাইর মা দেখার সাথে সাথে একটা চিকার দিয়ে জুবাইয়ের চোখ ধরে ফেলছিল। যে কারণ জুবাই দেখে ছোট, বয়স তখন অনেক কম, যদি দেখে ভয় পাবে, তো চোখ ধরে ফেলে। চোখ ধরার পর অনেকটা জোরে চিকার দেয়। চিকার দেওয়ার পর ওই মহিলা আস্তে আস্তে ঘর থেকে, মানে দুয়ার থেকে আর কি, দুয়ার থেকে ওদের যে ঘেট ছিল, ঘেটের দিকে আস্তে আস্তে বের হয়ে যায়। তো এটা করে আর বের হয়নি। তো অনেক এই মহিলার ঘর বাড়ি থেকে বের হওয়া যাওয়ার পর সে একটু চিলাচিলি করলো বাসায়, তার কাকা সবাই আসলো কি। আসার পর তারপর সবাইকে বলে এই ঘটনা। তো তারপর জানা গেল যে ওর বাবা আসলো, জানা গেল যে ওদের বাসায় মানে এইরকম একটা জিনিস সবসময় ঘোরাঘুরি করে আর কি। তো কোনো ক্ষতি করে না আর কি, পারিবারিক যারা আছে ওখানে ক্ষতি করে না আর কি। এই ছিল আমার একটা ছোট একটা ঘটনা। ওকে, আপনার আরেকটা ঘটনা আমরা শুনে ফেলি চটপট। আমার একটা ঘটনা ছিল, সেটা হলো আমার বন্ধু বাবু, আমরা অনেকে ছিলাম সেদিন। তো হঠাৎ করে প্ল্যান করলাম, আমাদের এলাকায় একটা বিল ছিল। তো আমরা সবচেয়ে বেশিরভাগ বিলটার নাম বলি কাজিয়াঙ্গের বিল আর কি। তোর পরিমাণে একটু বড় ছিল বিলটা আর কি। তো আমরা বিকেলে মাঝে মাঝে নৌকা দিয়ে ঘুরতাম বিল দিয়ে। তো সেদিন আমরা প্ল্যান করলাম যে আজকে ঘুরবো। তো ঘোরার জন্য আমরা সেই বিলে গেলাম। আমরা ছিলাম 5 থেকে 6 জন ছিলাম।
নৌকা ছিল, অনেক বড় নৌকা ছিল, মিনিমাম সেই নৌকার 12-13 জন যদি নৌকা উঠতাম কোনো সমস্যা হতো না। তো সেদিন আমরা নৌকায় উঠে ঘোরা শুরু করলাম। তো এটা ঘোরা আমরা যখন ঘুরি তখন আসরের নামাজের পর পর শুরু করলাম আর কি ঘুরতে। তো একটু ঘুরতে 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 তো আমরা ওখানে প্ল্যান করলাম যে আমরা ওখানে যে একটা বিলের উপরে যে একটা টং থাকে আর কি, যেখানে পাহারা দেয়, সেই টঙে যাবো আর কি প্ল্যান করলাম যে চলো যাই আমরা টঙে যাই বসি একটু কতক্ষণ। তো এই বলে টঙের দিকে যাওয়া শুরু করলাম। তো যেতে 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 তো টঙের সামনে যখন আমরা নৌকায় ভিড়াইছি, ভিড়ানোর পর বাবু ছিল সবার সামনে, আমাদের বড় ভাই ছিল বাবু। তো বাবু মানে টঙে ফার্স্ট উঠে আর কি। ওঠার পর আমরা দুষ্টুমি করে আর কি নৌকাটা ধাক্কা দিই আর কি, টং থেকে ধাক্কা দিয়ে আমরা চলে আসি। তখন যখন ব্যাক করা শুরু করি তখন বাবু বলতেছে আমাকে নিয়ে যা, আমার সাথে তারা এমন করছ কেন, নিয়ে যা। তো বলছে বাবু ভাই তুমি থাকো, আমরা আসতেছি, আমরা মুড়ি চানাচুর নিয়ে আসি, মুড়ি চানাচুর খাবো আজকে আমরা, তুমি বসো 10 মিনিটের মধ্যে আসতেছি। এই কথা বলে আমরা চলে গেলাম পাড়ে। তো আমরা দোকান থেকে মুড়ি চানাচুর কিনে মোটামুটি 10 মিনিট চলে গেল। আমরা ব্যাক করছি, নৌকায় উঠছি। তো উঠে আমরা টঙের দিকে যাওয়া শুরু করলাম। তো টঙে গিয়ে সেখানে দেখি যে বাবু ভাই শুয়ে আছে। তো আমরা টঙে বসলাম, বসার পর মুড়ি চানাচুর নিয়ে বসলাম। বাবু বলছে বাবু ভাই উঠো মুড়ি খাবা, উঠো। তো বাবু ভাই কোনো উঠছে না, কথা বলতেছে না। তা বললাম বাবু ভাই, আবার বলা হলো বাবু ভাই উঠো মুড়ি খাবা আসো। তো বাবু উঠে বললো যে আমি মুড়ি খাবো না, আমাকে মাছ দেয়, মাছ খাবো। তো আমরা অবাক হয়ে গেলাম, কি ব্যাপার হঠাৎ করে এই ধরনের কথা। আমি ভাই ফাইজলামি করো না, আসো মুড়ি খাও। কয় না আমি মুড়ি খাবো না, আমাকে মাছ দে, আমি মাছ খাবো। তো আমরা ঘটনাটা ক্যাচ করলাম যে হয়তোবা কোনো খারাপ কিছু হয়েছে। তো আমি বললাম আমরা সবাই প্ল্যান যে মুড়ি খেতে হবে না, চল আমরা ব্যাক করি। তো আমরা সবাই যে নৌকা উঠলাম। তো নৌকা ওঠার পর আমরা যখন 5 জন আসছিলাম একদম হালকা ছিল। তো যখন বাবু ভাই যখন নৌকা উঠলো, ওঠার পর নৌকাটা এতই ভারী ছিল যে মনে হচ্ছিল যে এখানে আরো বেশি লোক, আরো 5-6 জন বেশি আছে আর কি, মানে ডুবো ভাব আর কি। তা আমরা অনেক কষ্ট করে আর কি একটু পাড়ে গেলাম। পাড়ে যেতে যেতে বাবু ভাই পাড়ে নেমে দৌড় দিছে। তো দৌড় দেওয়ার পর আমরাও তার বাবুর পিছনে দৌড় দিছি। তো বাবু ভাই কই যাও বাবু, তোর কারণ তো শোনে না, সে দৌড় দিছে। তো সামনে একটা হুজুর ছিল, তো তার সাথে সামনে বাবু ভাই পড়ে গেছে। তো হুজুর বললো এই কোথায় যাচ্ছে, আমরা চিলে বলতেছি হুজুর বাবুকে থাম। তো হুজুর বাবুকে থামাইছে, থামার পর বলতেছে কই যাও, তো আমরা ওই মুহূর্তে চলে আসলাম। তো হুজুর বলতে কি এরকম ঘটনা এই হয়েছে, টঙ্গে যে ঘুমাই পড়ছে, আর কিছু বললে বলে মাছ খাবো। হুজুর ঠিক আছে বুঝতে পারছি, ওকে তুমি নিয়ে যাও বাসায়, আমি আসতেছি। তো ওকে বাসায় আমরা মানে টেনে নিয়ে যাচ্ছিল না, এত শক্তি ছিল ওর হাতে যে ওকে টেনে নিয়ে যাচ্ছিল না। তো আমরা কয়েকজন উঁচা করে নিয়ে গেলাম এক হিসাবে সবাই মিলে। তো বাসায় নিয়ে গেলাম, ওর বাবা মা আসলো, বলে কি হয়েছে, আমার কিছু বললাম না, বললাম না এমনি কিছু হয় নাই, দেখছি। তা আমাদের একটা ফ্রেন্ড ছিল আর কি, ও অনেক কিছু জানতো, শোয়েব ছিল নাম। তো ওকে আমরা বললাম যে এরকম ঘটনা বাবুর সাথে এরকম হয়েছে, তুমি তো আসো, হয়তো খারাপ কিছু ঘটবে, খারাপ কিছু ধরছে ওকে, তুমি আসো এখানে। তো ওকে আসার পর ও আসলো। আসার পর ও বাসা আসার পর ওকে দেখলো যে না হ্যাঁ কিছু একটা হয়েছে, যেহেতু একটু অন্যরকম ব্যবহার করতেছে। তো ওর হাতে কায় আঙ্গুল ধরছিল, তারপরে ওকে সমাধান করে এটার। হ্যাঁ, কায় আঙ্গুল ধরার পরে আর কি এটাকে মানে যে জিন ছিল সেটাকে ছাড়িয়ে দেয়। একটা জিনের নাম ছিল গণেশ। সে অনেক কষ্ট করে পরে ছাড়ানো হয়েছিল আর কি। তারপর যাওয়ার সময় সে কিছু করে, এটা সবসময় থাকে। হ্যাঁ, যাওয়ার সময় সে বললো যে শোয়েব বললো যে তুমি যে যাবা এটা প্রমাণ কি। তো বললো যে জিন বললো যে আমি যাবো, আমি যাওয়ার সময় যে বাইরে যে নারকেল গাছটা আছে এটা আমি যাওয়ার সময় নারকেল গাছের ডাল ফেলে যাবো। কিন্তু এরপরে একটা মজার ঘটনা ঘটেছে, এরপরে যে ঘটনাটা যেটা এরপরে যে ঘটনাটা না, এই ঘটনারই পরের অংশটুকু। হ্যাঁ, এটা যখন যায় আর কি, তো আমরা সবাই ছিলাম পাশে, সবাই বিছানার পাশে ছিলাম। এটা আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, বাবু যে ওর শোয়েব যে ওর ট্রায়াঙ্গল ধরেছিল, যখন চলে যায় ওই মুহূর্তে প্রায় 1 হাতের মতো, মানে 1 হাতের মতো ওকে উঁচা করে ফেলে। কেউ ধরেনি, উঁচা হয়ে যায়, মানে একদম মানে ওকে উল্টা ঘুরে ফেলায় অটোমেটিক, ও নিজে ইচ্ছা করেনি। তা আমরা অবাক হয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব। তো এটা করেই ও বাইরে চলে যায়, বাইরে যাওয়ার পর ওই নারকেল গাছটা ফেলে চলে যায় আর কি। তারপর আর কোনো বাবুর সাথে কোনো এই পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। এই ছিল আর কি বাবুর আমাদের ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চাবো আমাদের পরের
লিসনারের কাছে, আমাদের গেস্টের কাছে আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই। আমার নাম মোহাম্মদ, একটু কাছ থেকে বলতে হবে প্লিজ। আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসেন, আমি মোহাম্মদপুর থেকে আসছি। জি বলেন। আমার ঘটনা হইতেছে যে আমি আমার বাড়ি থেকে নানা বাড়ি যাওয়াকে নিয়ে কেন্দ্র করে আমার ঘটনা। তা আমি হঠাৎ একদিন বাড়িতে ছিলাম, তা আমি যখন মন চাইতো আমি তখনই আমার নানা বাড়ি যাইতাম। আমার নানা বাড়ি আমার বাড়ি থেকে 5-7 কিলো দূরে, 5 থেকে 7 কিলো দূরে। তা আমি একদিন হঠাৎ সন্ধ্যা 7টা, 7:30 থেকে 8টা এরকম এর মধ্যে, তা আমি একদিন বলতেছি আম্মু আমি নানা বাড়িতে যাবো। তা আমি বলতেছে কি জন্য যাবি তুই? তা আমি বললাম এমনি যাবো। তা বললো আর কিছু বললো না সে। তা তখন আমি আমার বাইসাইকেল নিয়ে আমি আমার নানা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তা ওইখান থেকে আমার বাড়ির সামনে মেন রোড পার হয়ে আমার নানা বাড়ির যে ছোট রাস্তা, সে রাস্তায় আমি রাস্তা দিয়ে যাচ্ছি। তা তখন আমি যাইতেছি ওইখানে সামনেই একটা বড় বাঘ, ওই বাঘের সাইডে বড় মানে বাসতলা বলে ওইখানে বড় বাঘের ওইখানে মাঝে মাঝে ডাকাতি হইতো। এখন মাঝে মধ্যে ঈদ কিংবা অন্য কোনো সময় ডাকাতি হয়। তো আমি ওই সময়টা আমি মাঝে মাঝে একা ফিল করতেছি যে আমি ভয় করতেছি, মনে ভয় লাগতেছে ওইখানে। তখনই ঠিক ওই বাঘ সোজা গেলাম, তখনই পিছন থেকে একটা মোটরসাইকেল আসলো। মোটরসাইকেলের আলোয় আমি বাঘটা ঘুরলাম আর মোটরসাইকেলটা চলে গেল। তো ওই আলোয় আমি সামনে দেখতে পারলাম যে একটা সাইকেল যাইতেছে, বাইসাইকেল, একটা লোক যাইতেছে। তখন ওই যে বাসতলা ওইখান থেকে সামান্য একটু আগায়ে একটা মাটির রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে আমি মানে সচরাচর চলাচল করি আমার নানা বাড়ি। তা ওইখান দিয়ে আমার একটু সমস্যা আছে, সমস্যার কারণে আমি ওই রাস্তা দিয়ে যাবো না। আমি মানে পরে আরেকটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যাবো। পরে আমি ওই বাইসাইকেলটা যাচ্ছে, তা আমি ওই সাইকেলটা ধরার জন্য দ্রুত মানে গেলাম। তা আর ওই দিনকে সারাদিন বৃষ্টি নামছে, আর ওই সন্ধ্যার সময় হালকা বৃষ্টি নামে। তা আমি ওই সামনে দ্রুত চলে যাই, আর ওই রাস্তার যে মাটির রাস্তাতে যাব ওইখানে দাঁড়াইছে। সামনে দেখতেছি যে ওই সাইকেল আর নাই। তখন আমি ভাবলাম যে সাইকেলটা নিশ্চয়ই এই রাস্তা দিয়ে গেছে। তা তখন আমি ওই রাস্তা দিয়ে সাইকেলটা ঢুকাই দেওয়ার পরে এমন অবস্থা হয়েছে মাটির মানে বৃষ্টিতে মানে কেদা হয়ে গেছে, যা সাইকেল ওই উঁচু করে নিয়ে যেতে হবে। তা সাইকেল উঁচু ছাড়া আমি চালাই যেতে পারবো না। তখন এখানে আমি থামি আমি মানে সাইকেলের বেল বাজাইতেছি যে লোকটা আছে কি নাই। তখন আমি দেখতে পেলাম যে লোকটা নাই, সাইকেলটা এক জায়গায় মানে স্ট্যান্ড ফেলায় দাঁড়ানো আছে। তা আমি ভাবলাম যে হয়তো বা লোকটা কোথাও গেছে, কোনো কাজ করতেছে। এইভাবে আমি আবার সাইকেল বেল সমানে বাজাচ্ছি, কিন্তু কোনো অ্যান্সার পাচ্ছি না, কোনো লোক পাচ্ছি না। তা আমি প্রায় এক মিনিট আমি ঘোরাফেরা করে আবার সামনে তাকাচ্ছি। তখন আমি দেখতেছি যে ওই সাইকেলের জায়গায় একটা সাদা গরু মানে হামুদি ঘাস খাওয়ার মতো দাঁড়ায় আছে। তো আমি আসলে ওইটা দেখার জন্য প্রস্তুত ছিলাম। এমন অবস্থায় তো আমি অতিরিক্ত ভয় পেয়ে ওঠে, আমার গা এখন শিউরে উঠতেছে, মানে খুব ভয় পেয়েছিলাম আমি ওই সময়। ভয় পাওয়ার তারপর আমি প্রায় 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে সামনে যে বিকল্প রাস্তাটা, ওই রাস্তাটায় আমি চলে যাই। আর ওইখানে যে অবস্থা, ওই এখানে একটা বড় পুকুর ছিল, যে পুকুরে কোনো সময় পানি থাকে না, মরা পুকুর, চারপাশে বড় বড় গাছ, তেঁতুল গাছ, আর ওই রাস্তার পাশ দিয়ে বড় বাঁশ মানে একবারে হেলে রয়েছে। এমন অবস্থা, মানে আমি আগে যেতে চাইছিলাম না। ওই রাস্তা দিয়ে যাওয়ার পরে ওই একটা লোক ছিল, মানে মামা হয়, তার মাধ্যমে নানা বাড়ি যায়। নানা বাড়ি যাওয়ার পরে এই ঘটনা খুলে বলি, আমার নানি আমাকে একটা গরম পানি করে লোহা দিয়ে লবণ দিয়ে আমাকে খাওয়াই দেয়। তারপরে আর একটা মানে কি সিস্টেম আমি বলতে পারলাম না, ওই পানি গরম করে মানে আগুনে গরম করে ওর ভিতর কি দিয়ে আমাকে ওই রাত্রি গোসল করে ফেলায়, গোসল করায় আমাকে। পরের দিন সকালবেলা ফজর নামাজ পড়ে হুজুরের কাছে নিয়ে যাই। তখন ওই হুজুর আমাকে পানি পরায় দেয়, খাই আর ঝাড়ে দেয়। তারপর আবার নেক্সট আমার অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। তো আমরা একটা ছোট্ট বিরতি যাব, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও 40 এন্ড ডোন্ট স্টপ। তো যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন, তার কাছে ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। ধন্যবাদ রাসেল ভাই, ধন্যবাদ শ্রোতাবৃন্দ। আমি সোহাগ, আমি আরেকবার আমাকে আপনার সেকেন্ড টাইম আসা হলো। ওকে। তো আসলে ঘটনাটা হচ্ছে কি যে আমাদের রাজশাহী জুট মিলের বিভিন্ন জায়গায় বিভিন্ন
পাটের গোদাম তৈরি করে। তো এরকমই একটা পাটের গোদাম হচ্ছে কি যে ঠাকুরগাঁতেও আছে আমাদের, রাজশাহী জুট মিলের পাটের গোদাম। এটা অনেক বড় আর অনেক বছর আগের, ব্রিটিশদের সময়ের এই পাটের গোদামটা অনেক বড় ছিল। যখন সিজন আসে তখন হচ্ছে এই পাটের গোদামগুলো হচ্ছে পাটের খোলা হয়, মানে কিনে পাট গোদামজাত করা হয়। তো সম্ভবত কয়েক বছর আগে আমাদের যখন হচ্ছে আমাদের নতুন একজন ডিজেম আসে আমাদের রাজশাহী জুট মিলে, উনি আমাদের একজন সিকিউরিটি সদস্য ওই পাটের গুদামে নিয়োগ দেন, যে ওখানে পাট কেনা হচ্ছে, ওখানে থাকতে হবে। প্রত্যেকদিন রাত্রেই দেখা যায় যে ওখানে পাট অনেক বেশি বেশি আসে, সবগুলা তোলা হয়, অনেকেই থাকে ওখানে। তো পাট যখন তোলা হয়ে যায় তখন সবাই চলে যায়, যাদেরকে নেওয়া হয় তারা সবাই চলে যায়, কিন্তু যে সিকিউরিটির যে সদস্য থাকে উনি পাট পাহারা দেওয়ার জন্য কিন্তু ওই গোদামের পাশে একটা ঘরে থাকেন। সো প্রত্যেকদিন থাকতে থাকতে একদিনকে রাত্রে কি হলো যে সে আরো একটা জিনিস বলে রাখি যে সেখানে হচ্ছে কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই এখনো, সেটা হচ্ছে মানে পরিত্যক্তর মতোই। যখন পাট কেনা হয় তখন খোলা হয়, তাছাড়া খোলা হয় না ওটা। আর সেখানে বিদ্যুৎ নাই, সেখানে আজও কুপি বাতি জ্বালিয়ে হচ্ছে কি যে রাখা হয়। তো একদিনকে রাত্রে উনি শুয়ে আছেন তার ঘরের মধ্যে, শুয়ে থেকে ওই কুপি বাতি জ্বালিয়ে রেখেছেন। জ্বালানোর পরে তিনি একটার সময় ঘুমিয়ে গেছেন, অনেক রাত্রে। বাতি তো একটা সময় যে নিভে যায়, বাতি নিভে গেছে। তারপরে অনেক রাত্রে তিনি শুধুমাত্র শুনতে পেলেন যে দরজার আওয়াজ হলো। তিনি কিছু না মনে করে কাত হয়ে দরজার বিপরীত দিকে, তার মানে হচ্ছে দেয়ালের দিকে কাত হয়ে শুয়ে আছেন। শুয়ে থাকার পরে তিনি শুনতে পেলেন যে দরজার আওয়াজ হলো, সেটা কিছু মনে করেননি তিনি। তারপরে কি হলো যে তিনি যে কাত হয়ে শুয়ে আছেন তার পিছের সাইডে বিছানার উপরে কেউ একজন এসে বসলো। বসার পরে তার মানে মাথাটা কাত হয়েছিল, মাথার উপরে এই এক গালের উপরে এমন ভাবে হাত দিয়ে চেপে ধরে রেখেছে বালিশের উপরে, সে মাথাটা ঘুরে দেখতে পাচ্ছে না যে সে কি মানে কে, এই যে আমার পাশে বসে আছে সে কে ছিল। মানে পিঠের সাথে পিঠ ঘিসে এমন ভাবে বসে আছে যে সে ঘুরতেও পারছে না যে কে বসে আছে, একবার দেখি। সে অনেক স্বাস্থ্যবান লোক ছিল, সে অনেকবার চেষ্টা করেছে, তার সাথে ধস্তাধস্তি শুরু হয়ে গেছে যে আমি একবার ঘুরে দেখি। একটা সময় যে কি হয়েছে যে সেই লোকটা সিকিউরিটি সদস্য যে ছিল উনি আস্তে আস্তে শক্তি দিয়ে আস্তে আস্তে দাঁড়াই গেছে। দাঁড়ানোর পরেও দেখছে যে তার পিঠের সাথে ওই যে জিনিসটা বসেছিল, যিনি বসেছিলেন ওইভাবে লেগে আছেন, আর হচ্ছে তার মুখটাকে ওইভাবে ধরে রেখেছে যেন তার মুখটা ঘুরতে না পারে, কারণ ঘুরলেই তো সে দেখে নিবে। ঠিক তখনই তারপরে এইভাবে ধস্তাধস্তি চলতে চলতে একটা সময় আবার তাকে ক্লান্ত করে ফেলেন, উনি আবার তাকে বিছানার উপরে ফেলে দেন। ওই যিনি তার পিঠের সাথে লেগে আছেন উনি ওই সিকিউরিটি সদস্যটাকে আবার বিছানায় ফেলে দেন। বিছানায় ফেলে দেওয়ার পরে এবার তিনি একেবারে একটু শক্তি জোগাই নিয়ে তারপরে আমরা যেটা বলি না, শক্তির কাজ করতে গেলে দেখা যায় যে আমরা স্মরণ করি ইয়ালি বলে উঠি, ঠিক এইভাবে তিনি ইয়ালি বলে উঠে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পরে তিনি দেখছেন কি যে আর কেউ নাই, কোনো দিকে কেউ নাই, বাতিটাও বন্ধ হয়ে আছে। তিনি ম্যাচটা কোনোভাবে খুঁজে পেয়ে ম্যাচটা বাতি জ্বালিয়ে দেখছে কি যে তার ঘরের দরজা ভেতর থেকেই লাগানো, তার ঘরের দরজাটা আর হচ্ছে কি যে ভিতর থেকে লাগানো, ঘরের মধ্যে কেউ নাই। চারিদিকে বাতি দিয়ে তিনি দেখেন ঘরের ভিতরে কেউ নাই। সেই রাত্রে তিনি পার করেন। তারপরে 2-3 দিন পরে তিনি হচ্ছে কি যে ডিজেম সাহেব, নতুন ডিজেম সাহেব আসেন, ওনাকে বলেন যে আমি এখানে থাকবো না। তারপর ডিজেম সাহেব অনেক অনুনয় বিনয় করে তাকে ওখানে রাখেন। ঠিক তার কয়েকদিন পরে আবার যে ঘটনাটা হয়, ঠিক মাগরিবের আজানের পর তিনি হচ্ছে খাওয়া দাওয়া করে, নামাজ কালাম আদায় করে খাওয়া দাওয়া করে তিনি শুয়ে পড়ে ওই কুপি বাতিটা টিপ টিপ করে জ্বালিয়ে রাখেন। একটা সময় যে কুপি বাতিটা নিভে যায়, ঠিক তখনই দেখা যায় কি যে ওই যেই ঘরে তিনি থাকেন ওই ঘরের দরজাটা খুলে গেছে। খুলে যাওয়ার পরে 2 মেয়ে তার ঘরে এসেছে। আসার পরে বলছে কি যে এই সময় আপনি শুয়ে আছেন কিসের জন্য? তখন বলছে যে তারপরে ওদের মধ্যে একজন জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন? তা হচ্ছে ভালো আছি, আপনাদেরকে তো চিনলাম না। তা হচ্ছে চলেন বাইরে যাই। 2 মেয়ে ছিল, 2 ওনাকে বলছে কি চলেন বাইরে যাই, আপনি তো এখানে থাকছেন, আমাদেরকে দেখবেন। এই কথা বলে ওনাকে বাইরে নিয়ে যায়।
বাইরে নিয়ে যাওয়ার পরে তখন উনি ওই যে গুদামটা, ওই গুদাম থেকে কিছু দূরে গেলে একটা বাজার পাওয়া যায়। ঠিক সন্ধ্যার পর পরে মাগরিবের নামাজের ঠিক এশার নামাজের আগ মুহূর্তে এই ইয়েটা হচ্ছে যে উনি বাজারে গেছেন, বাজারে অনেক মানুষ আছে, উনি বাজারে দাঁড়িয়ে থেকে ওই দুটা মেয়ের সাথে কথা বলছেন, হাত নাড়াচ্ছেন, কথা বলছেন, কিন্তু বাজারে বেশ কিছু লোক উনাকে খেয়াল করছেন যে উনি কথা বলছেন, কিন্তু কার সাথে কথা বলছেন কেউ জানে না, কারণ উনার কাছে ফোন নাই যে উনি মোবাইল করছেন, হাত নাড়িয়ে কথা বলছেন, এরকম কিছু নাই। তখন একজন জিজ্ঞেস করলো যে ভাই আপনি কার সাথে কথা বলছেন? তখন কেন এদের সাথে? তখন ওই লোকটা মানে পাশ কাটিয়ে চলে যায়, হয়তো বা মনে ভাবছে যে আর কি করছে, কিন্তু এই যে ভাই সিকিউরিটি সদস্য উনাকে ওই দুটা মেয়ে আস্তে আস্তে ডাকতে ডাকতে মানে গল্প করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যায়, দেখে কি যে তার হাঁটু সমান কাদা। একটা সময় যে দেখে কি তার হাঁটু সমান কাদার মধ্যে উনি দাঁড়িয়ে আছেন, আর যে ওনার দুইটা মেয়ে ছিল, ওই মেয়ের মধ্যে যে বড় মেয়েটা ছিল ওকে হচ্ছে কি যে ওই সিকিউরিটি সদস্যটাকে মারার জন্য উদ্যত হয়েছে, কিন্তু যে ছোট মেয়েটা আছে উনি বলছেন কি যে বুবু ওকে মেরো না, ওর যেন কোনো ক্ষতি না হয়। মানে কি যে বুবু বলতে যে আমরা গ্রামের ভাষায় যেটাকে বলি বোনকে বুবু বলি, বুবু ওকে ওর কোনো ক্ষতি করো না। তারপরেও তিনি হচ্ছে কি যে ওই বড় বোনটা যেটা কোনো বাধা না মেনে ওনাকে শুধুমাত্র ক্ষতি করেনি, কিন্তু একটু সুন্দর করে তুলে কাদার মধ্যে ফেলে দিয়েছে। এটা তারপরে উনি আর ওখানে থাকেননি, উনি যখন চলে আসলেন ওই ডিজিএম সাহেব ওনাকে বারবার বলেছিলেন, কিন্তু ডিজিএম সাহেবকে যখন বলেছিলেন তখন বললো যে কি ঘটনা এখানে আমাকে বলেন, না আমি থাকবো না ওই রুমে, ওই রুমে আমি থাকবো না। তো ডিজিএম সাহেব তখন বাধ্য হয়ে বলে যে দেখো এখানে যখন এই গুদামটা প্রথম যখন তৈরি হয় তখন এখানে অনেক লোক ছিল যারা হচ্ছে কি যে এই পাট আনা নেওয়া কেনাকাটা বা এখানে পাহারা দিত, অনেক কিছু করতো, অনেক লোক ছিল। আর এখানে ওই লোকগুলোনের খাওয়া দাওয়ার ব্যবস্থা বা রান্না বাড়া করে দিত দুটা মেয়ে, আর এই মেয়ে দুটা হিন্দু ছিল। আর ওই লোকগুলায় কোন একটা সময় এই মেয়ে দুটাকে হচ্ছে কি যে মেরে ফেলে। তারপর থেকে এই জায়গাতে যখনই কোনো মানে সিকিউরিটি সদস্য দেওয়া হয় তারা 2-3 দিন বা 3 দিন, বড় জোর 7 দিন থাকে, তারপর আর কেউ থাকে না। তারপর মানে পাট যখন কেনা হয়, পাট কেনার পর থেকে তারপর পাট বের করে নিলে এটা বন্ধ করে দেওয়া হয়। এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা দেখতে পাচ্ছি সেরাজানা আমরা একটা গ্রাম, এবং আজকে আমাদের এখানে এসছেন আপনারা সবাই চেন জিবরান ভাই, এবং জিবরান ভাই কেমন আছেন? জিবরান ভাই ওয়েলকাম ব্যাক। হ্যালো, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। এন্ড জিবরান ভাই ভৌতিস্ট আজকে যদিও এখানে, বাট জিবরান ভাই আসছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং বছরের প্রথম দিন আপনাকে পেলাম, আমার ধারণা যে বছরের প্রথম দিন যদি পাই তাহলে সারা বছর পাবো। ওকে, আমরা এরপরে আপনাদের যাদের সাথে পরিচয় করে দেব, তাদের পরিচয় তারা দিলে বেটার। সো আমি একটু যেভাবে আমরা পরিচয় করে দিতে চাই সেইভাবেই আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি, প্লিজ। হ্যালো লিসনার্স, শুভ নববর্ষ। আশা করি দিনটি সবার ভালো গিয়েছে। আমি সাদাত খান। আমি বেসিক্যালি ইনটিউটিভ থেরাপি নিয়ে কাজ করি, এবং আমার কাজ আসলে স্পিরিচুয়ালিটি রিলেটেড। সো আমি যেটা আসলে আজকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি আমরা প্যারানর্মাল অ্যাক্টিভিটি এই ব্যাপারটিকে আসলে সবসময় খুব একটা মানে ভয়ের চোখে দেখি বা ভীতির চোখে দেখি। হ্যাঁ, অলওয়েজ আমরা খুব একটা ভীতির চোখে দেখি, কিন্তু এই জিনিসটা আরো যে কোনো একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট থাকতে পারে আমাদের জীবনে, সেটা নিয়ে কিন্তু আমরা খুব একটা চিন্তা করি না, কারণ আমরা এই ব্যাপারটা নিয়ে ওপেন না। আমাদের ভিতরে সবসময় একটা ভীতি রয়েছে। কিন্তু আমি যখন আমার এই ইনটিউটিভ কাজটি করতে যাই, আমার এই স্পিরিচুয়াল অ্যাবিলিটি যখন আমি আস্তে আস্তে গেইন করতে থাকি, আমি শিখতে থাকি, আমার এই জার্নিতে আমি তখন দেখি যে আসলে এখানে অনেক রকম লাইফ সায়েন্স বা সিগন্যাল আসে, আমি এটাকে এভাবে আখ্যা দিই। তো এই ব্যাপারটাতে যেটা ঘটে যে সেটা হচ্ছে যে অনেক সময় কিন্তু আমি দেখা গিয়েছে যে অনেক ধরনের অশরীরী অনুভূতি বা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছি। তো এখানে দেখা যায় যে অনেক সময় আমরা দেখি যে আমাদের কাছে ফেদার আসে। আমি কিন্তু অনেকগুলো ফেদার পেয়েছি, এবং এটা এক এক সময় এক একটা রঙের হয়ে থাকে, এবং প্রত্যেকটি ফেদারের কিন্তু এক এক রকমের একটা সিগনিফিকেন্স আছে এবং একটা ইলাস্ট্রেশন আছে। এবং এই ফেদারগুলো যে অ্যাঞ্জেলিক সায়েন্স বা আমার সাথে যে অ্যাঞ্জেলরা সবসময় একটা
কমিউনিকেশন করার চেষ্টা করছে, এটা আমি কিভাবে বুঝবো? কারণ এটা আমি বুঝবো এভাবেই যে ওই ফেদার গুলো এমন প্লেসেস আমি পাবো, এটা খুবই আনইউজুয়াল হবে আমার জন্য। লাইক হয়তো আমি গাড়িতে বসে আছি, আমার গাড়ির পাশের সিটে একটা ফেদার এসে পড়লো, অথবা আমি আমার ওয়ালেটটি খুললাম, দেখলাম সেখানে একটা ফেদার রয়েছে, অথবা দেখা যাচ্ছে যে ভ্যানিটি ব্যাগের ভিতরেও থাকতে পারে। তারপরে তো এই ধরনের ফেদার গুলো কিন্তু এক একটা ফেদার এক এক ধরনের সিগনিফিকেন্স বহন করে। আচ্ছা, এরপরে আমরা কিন্তু অনেক সময় অদ্ভুত ভাবে দেখি যে একই ধরনের রিপিটেটিভ নাম্বার সেট আসছে। হ্যাঁ, দেখা যায় যে আমি বারবার আমার ঘড়িতে 11টা 11 বাজছে, এরকম দেখছি। অথবা দেখি যে আমার ঘড়িতে তারপর আসে 2টা 2, এখন 11টা 11। এই নাম্বারটা কিন্তু খুব একটা অদ্ভুত একটা নাম্বার, এবং লাইক এরকম সেটের নাম্বার, লাইক প্রত্যেকটা নাম্বার, একটা সেটে 4টা নাম্বার রয়েছে এবং প্রত্যেকটা নাম্বারই কিন্তু একই ধরনের দেখতে। এন্ড এই 11-11 দেখতে কিন্তু একটা রেল লাইনের মতো, রাইট? হ্যাঁ, পাশাপাশি দুটি রেল লাইন প্যারালালি চলছে। তো এই 11-11 যখন আমার চোখে বারবার পড়ে, এবং এটা কিন্তু একবার হবে না, দেখা যাবে যে আমি গাড়ি চালাচ্ছি, আমার গাড়ির সামনে যে ফ্রন্ট ক্লক আছে সেখানে আমি 11-11 দেখছি। আমি কম্পিউটারে কাজ করছি, আমার ডেস্কটপের রাইট কর্নারে নিচে যেই ঘড়িটি আছে সেখানে আমি 11-11 দেখছি। অথবা আমি এখানে বসে রেস্টুরেন্টে খাচ্ছি, পাশে বসে থাকা বন্ধুটির ফোনে কিন্তু 11-11 উঠে যেতে পারে। তো এই ধরনের যে এক্সপিরিয়েন্স এবং এই মোমেন্টটি যদি কেউ ধরে, আমি 11-11টা একটু এক্সপ্লেনেশন দিতে চাই, যেটা বললাম যে সমান্তরাল দুটি রেল লাইনের মতো দেখা যাচ্ছে। এখন এটা কিন্তু কারো কাছে খুব শকিং হতে পারে বা খুব একটা অদ্ভুত অনুভূতি হতে পারে যে আমি কেন বারবার এই নাম্বারটি আমার চোখে পড়ছে। এটার মানে হচ্ছে ইউনিভার্স আমাকে একটা সিগন্যাল দিচ্ছে। ইউনিভার্স কিন্তু নাম্বার এবং ফ্রিকোয়েন্সিতে কাজ করে। সো ইউনিভার্সালি আমি একটা সিগন্যাল পাই, এবং এই সিগন্যালের একটা মিনিং আছে যে আমার লাইফটা এখন যেই অবস্থানে থাকা দরকার সেই অবস্থানেই রয়েছে, এবং মানে এভরিথিং অফ ইন মাই লাইফ ইজ লাইক ফলিং ইনটু প্লেস। আচ্ছা, আবার এরকম একটা অনুভূতি হতে পারে, আমি সবসময় দেখি 12টা 34 যখন বাজে তখন বারবার আমার চোখ ঘড়ির দিকে পড়ে। কেন পড়ে? এইটা কিন্তু খুব হয়, এই জিনিসটা খুব হয় যে একটা স্পেসিফিক একটা টাইম, যে টাইমটাতে মানে এরকম আমার সাথে বেশ কয়েকবার হয়েছে, ঘড়ির দিকে বারবার চোখ চলে যায়। জি জি জি, এটা কিন্তু আমার সাথে হয়েছে। এবং 12টা 34, হ্যাঁ, এখন যদি আমি জিনিসটা একটু ভেঙে বলি তাহলে একটু ইন্টারেস্টিং লাগবে। 12টা 34 মানে 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা, সো বেসিক্যালি এটার মানে যেটা হচ্ছে, যেটা যদি আমি বারবার দেখি তার মানে হচ্ছে যে আমার লাইফটা এখন যে অবস্থান আছে সেখানে সঠিকভাবে চলছে, এবং সবকিছু আমার লাইফে পরপর পড়বে, মানে অ্যাকর্ডিংলি হবে যেটা আমি চিন্তা করছি। হ্যাঁ, এরকম একটা ব্যাপার হতে পারে। তারপরে এটা তো গেল নাম্বার দিয়ে। হ্যাঁ, তারপরে 13 দেখে বা এরকম কিছু। এখন প্রথমে হচ্ছে তার 11-11 মোমেন্টটা ক্যাচ করতে হবে, এবং তার সিগনিফিকেন্সটা বুঝতে হবে। যদি এটা সে বুঝে, তারপরে সে দেখবে যে 12-12, 13-13। অনেকের ক্ষেত্রে আবার এভাবে হয় 111, 222, 333, 444, 555। প্রত্যেকটা নাম্বারের একটা নিউমেরোলজিক্যাল মিনিং আছে। আমি সেটা নিয়ে পড়াশোনা করি এবং আমি অ্যানালজি বা এক্সপ্লেনেশন করার চেষ্টা করি। তারপরে তো প্রথম বললাম ফেদার, তারপরে রয়েছে আপনার নাম্বার। এরপরে কিন্তু অনেক সময় লাইক এই ধরনের অনুভূতি হতে পারে যে আমরা স্বপ্নে কাউকে দেখলাম। আচ্ছা, স্বপ্নে কিন্তু আমরা দেখেছি যে যারা অলরেডি মারা গিয়েছেন তারা দেখা যায় যে আমাদের স্বপ্নে আসছেন এবং কিছু একটা বলার চেষ্টা করছেন, কিন্তু স্বপ্নের ভিতরে যদি কোনো অনুভূতি না থাকে, লাইক অনুভূতি বলতে আমি যেটা বুঝি যে ইমোশন, লাইক ভয় পাচ্ছি না বা আমার কান্না আসছে না বা আমি খুব হাসছি না, কিন্তু একটা মেসেজ যেটা ওই লোকটা আমার স্বপ্নে এসে বলার চেষ্টা করছেন।